আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? তো এসএসসি 26 ব্যাচ খুব শীঘ্রই তো তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই সময় এসে তোমরা অনেকেই প্যানিক করো, অনেক চিন্তা করো যে ভাই কোনো কিছু তো বোঝানো নাই, কিভাবে কি করব, করতে পারতাছি না, সময় লস যাচ্ছে। তো তোমাদের যাতে এইসব সমস্যার সম্মুখীন আর না হতে হয়, তাই আমরা এই প্লেলিস্টে এনেছি। এখানে আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে ক্লিয়ার করে দিব, সাথে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও সলভ করব। তো আজকে সাবজেক্টটা হচ্ছে আমাদের সকলের প্রিয়, স্পেশালি আমার অনেক প্রিয়, পদার্থবিজ্ঞান। আর চ্যাপ্টারটা হচ্ছে গতি, মোশন। পদার্থবিজ্ঞান শুরু করার মানে সবচেয়ে আদর্শ অধ্যায় হচ্ছে এটা। ভৌত ভৌত পরিমাপ অনেকে শুরু করে, বাট আমি দেখছি যে বেশিরভাগ মানুষ এই গতির চ্যাপ্টার থেকে শুরু করে। তো আমিও আজকে এই গতি থেকে শুরু করব, কারণ বাকি সব চ্যাপ্টারে যখন তুমি যাবা তখন দেখবে যে তোমার গতির কনসেপ্টটা তোমার অনেক দরকার হইতেছে। সো বেশি কথা না বাড়ে আজকে আমরা শুরু করি। মোশন। ও, আরেকটা কথা আগে বলে দিই যে আমি এখানে টপিকগুলো সব সিরিয়াল লিখছি, এই টপিকগুলো আমরা আজকে পড়বো। আর এগুলো মেইনলি এই টপিকগুলো থেকে তোমাদের এসএসসি তে মেইনলি কোশ্চেন আসে। আর প্রথমে দেখো যে প্রথম চারটা, এই যে প্রথম চারটা টপিক দেখতেছো, স্থিতি ও গতি, গতির প্রকারভেদ, স্কেলার ও ভেক্টর, দূরত্ব, সরণ, অলসো 5 নম্বর সহ এই টপিকগুলো থেকে তোমার মেইনলি এই টপিকগুলো থেকে তোমার মেইনলি ক এবং খ নাম্বার আসে। দেন তোমার দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর গতি, এই টপিকগুলো থেকে মেইনলি তোমাদের গ এবং ঘ আসবে। ঠিক আছে? তো উপরের টপিকগুলো আমরা পড়বো, আর নিচের টপিকগুলো আমরা আসলে লাস্টে যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো তখন আমরা দেখতে পাবো যে ওখান থেকে আমরা বেশ কিছু সৃজনশীল টাইপের কোশ্চেন দেখবো। আর আমি চেষ্টা করবো যে সবগুলো টাইপ যাতে একটা কোশ্চেন আনা যায় ওইভাবে পড়ানোর জন্য। বুঝাবি? তো গতি, গতিতে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে স্থিতি কি জিনিস। গতির একেবারে বিপরীত। তো স্থিতি কি? তো স্থিতির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর যদি সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সে বস্তুটি কি স্থির। যেমন এই বোর্ডটা সময়ের সাপেক্ষে এখানে আছে, কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে কি এটা স্থির না? তো এই স্থির বস্তুটার আমি যেই ভৌত পরিমাপটা করলাম, মানে যে কোয়ান্টিটিটা আমি পরিমাপ করছি, যেটা কিভাবে পরিমাপ করলে এটা স্থির। আচ্ছা, তো ধরো আমি বেশি কমপ্লেক্স প্যাচা ফেলছি, সোজা ভাষা বলি মানে বস্তুটা স্থির, আমরা কি পরিমাপ করলাম, এটা স্থিতি। যে কোয়ান্টিটিটা আমরা পরিমাপ করছি বা যে অবস্থা আমরা পরিমাপ করছি সেটা হচ্ছে স্থিতি, আর বস্তুটা হচ্ছে স্থির। একইভাবে যখন তোমার সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে তখন সেটা হচ্ছে গতিশীল। সেই বস্তুটা গতিশীল, আমরা যে অবস্থাটা পরিমাপ করছি সেটা হচ্ছে গতি। যেমন ধরো এই ক্যামেরার সাপেক্ষে দেখো, এই ক্যামেরার সাপেক্ষে কিন্তু এই যে এই বোর্ডটা স্থির হয়ে দাঁড়ায় আছে, কিন্তু আমাকে দেখো আমি কিন্তু মুভ করতেছি, তার মানে কি ক্যামেরার সাপেক্ষে বোর্ড স্থির, আমি গতিশীল। এখন স্থিতি এবং গতিকে বোঝার জন্য তোমার একটা টপিক খুবই ভালোভাবে বোঝা লাগবে, সেটা হচ্ছে তোমার রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? এটা একটা স্ট্যান্ডার্ড। যেমন ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এর ওজন হচ্ছে 10 কেজি। এখন এটা যে 10 কেজি, এটা তুমি মাপবা কি হবে? অবশ্যই তোমার একটা স্ট্যান্ডার্ড লাগবে, একটা বস্তুকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরো। যেমন আমরা যখন ওজন মাপি তখন আমরা 1 কেজির একটা বস্তুকে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরি। কি হবে? ধরে এই বস্তুটা 10 কেজি, কি হবে বলো? 1 কেজি বস্তুর 10 গুণ হচ্ছে ওই বস্তুর ওজনের ভর, মানে এই বস্তুর ভর। সো এখানে হচ্ছে 1 কেজি স্ট্যান্ডার্ড এবং 10 কেজি হচ্ছে আমার এই বস্তুর ওজন। 1 কেজিকে আমি মাথায় রেখে হচ্ছে 10 কেজি ওজন মাপতেছি। সো এটা যেমন একটা স্ট্যান্ডার্ড, তেমনি যখন আমরা গতি, দ্রুতি বা স্থিতিশীল, সরণ, যে এই সব টপিক যখন আমরা আনবো তখন আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কি হবে? যেমন দেখো আমি এক্সাম্পল দিছিলাম যে এই ক্যামেরার সাপেক্ষে বোর্ডটা স্থির, কিন্তু আমি আমি নড়াচড়া করতেছি, তার মানে আমি গতিশীল। কিন্তু এখন যদি আমি কাঠামোটা চেঞ্জ করে দিই, ধরো এটা সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। এখন যখন পৃথিবী ঘুরতেছে তো পৃথিবীর সাথে কি বোর্ডটাও ঘুরতেছে না? এই বোর্ডটা যখন পৃথিবীর এই জায়গা আছে, এই বোর্ডটাও তো তোমার ঘুরতেছে। পৃথিবী যেমন জায়গার স্থান পরিবর্তন করতেছে, পৃথিবীর সাথে সাথে বোর্ডও স্থান পরিবর্তন করতেছে। তার মানে কি সূর্যের সাপেক্ষে আবার বোর্ড স্থির না, ও কিন্তু গতিশীল। তার মানে পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই। তোমাদের খ নম্বরে একটা কোশ্চেন আসবে যে পরম স্থিতিশীল বা পরম গতিশীল বলতে
কোনো কিছু নেই কেন, এই টাইপের একটা কোশ্চেন আসে। সো তখন তোমরা এই জিনিসটা ব্যাখ্যা দিতে পারো যে একটা গাছ পৃথিবীতে আমরা দেখতেছি এটা স্থির, আমাদের সাপেক্ষে কোনো পরিবর্তন মানে অবস্থানের পরিবর্তন করতেছে না, বাস্তবে কিন্তু পৃথিবী ঘুরতেছে, পৃথিবী কিন্তু নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরতেছে। যখন আমরা শুধু পৃথিবীকে সেন্টারে রেখে একটা অ্যাক্সিসের কথা চিন্তা করবো, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, গাছ এই জায়গা আছে, পৃথিবী কিন্তু নিজ অ্যাক্সিসে ঘুরে, তার মানে কি পৃথিবীর সেন্টারের সাথে কিন্তু আমরা গাছটা গতিশীল। এই এক্সাম্পলটা দিয়ে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধর একটা আচ্ছা, এর মাধ্যমে এই এক্সাম্পল মোটামুটি আমি আশা করি যে তোমরা বুঝে গেছো। তো এই প্রসঙ্গ কাঠামো পড়ার সময় তোমার মাথায় আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ মানে কি? হচ্ছে আপেক্ষিকতা। এই টপিকটা হচ্ছে তোমরা এইচএসসি তে অনেক অনেক বড় একটা চ্যাপ্টারই আছে আপেক্ষিকতার উপর। এখন জাস্ট জিনিসটা বলতে দেখো যে একটা সাপেক্ষে যখন আমি আরেকটা জিনিস তুলনা করব তখন সেটা হচ্ছে আপেক্ষিকতা, আরেকজনের সাপেক্ষে। যেমন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি আমরা একটা বস্তুর বেগ নির্ণয় করি তখন এটা কিন্তু এক ধরনের আপেক্ষিকতাই, আমরা একটা বস্তুকে ধরে নিতেছি। আরো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে, খুব কথা না বুঝে। যেমন ধরো তোমার বন্ধু আবুল, ও হচ্ছে ট্রেনে করে সিলেট যাচ্ছে, ওর বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এদিকে স্টেশনে হচ্ছে তোমার একটা গাছ আছে, আর তোমার বন্ধু বাবুল এখানে দাঁড়া আছে, ও হচ্ছে তোমার আবুলকে সি অফ করতে আসছে, বন্ধু চলে যাচ্ছে। তো এখন আমরা যখন একটা জিনিস খেয়াল করবো যে আমরা যখন গাড়িতে চলাচল করি, এটা ছোটকাল থেকে দেখে আসতেছো যে গাড়ি যখন ছাড়ে আমাদের মনে হয় কি আমরা স্থির, কারণ আমরা তখন নিজেদেরকে ওই গাড়ির সাপেক্ষে তুলনা করতেছি, গাড়ি আশেপাশে তো লড়তেছে না, আমরা তো ভেতরে আছি, আমার পাশে যে বসে আছে সেও লড়তেছে না, তখন মনে হয় যে আমরা স্থির। কিন্তু যখন বাইরের দিকে থাকে মনে হচ্ছে যে আমার যে পরিবেশটা সেটা পিছিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আপেক্ষিকতা। কিন্তু যে বাইরে দাঁড়া আছে তার সাপেক্ষে কিন্তু আবার আমি সামনে চলে যাচ্ছি। এই জিনিসটা এখানে হচ্ছে যে আবুল দেখতেছে যে বাবুল গাড়ি স্টেশন সব হচ্ছে পিছনের দিকে যাচ্ছে 50 মিটার পার সেকেন্ডে, কিন্তু যখন এই জিনিসটা যেটা বলতেছিলাম যে আবুলের সাপেক্ষে কিন্তু বাবুলও 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, গাড়িও কিন্তু 50 মিটার পার সেকেন্ড বেগে পিছনে চলে যাচ্ছে। কিন্তু যখন এই মেজারটা হচ্ছে বাবুল মাপবে, ও দেখবে কি আবুল 50 মিটার পার সেকেন্ড বেগে ও সামনে যাচ্ছে, কিন্তু গাছ কিন্তু ওর সাপেক্ষে স্থির আছে। ব্যাপারটা বুঝছো? তোমার প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করা কত জায়গায় চেঞ্জ হয়ে গেল। আবুল যখন মাপতেছিল ওর কাছে দুইজনের এই বেগ মনে হইতেছিল সেম, যখন বাবুল মাপবো তখন আবার দুজনের বেগ পাইলো কি, গাছের বেগ 0 আর বেগ 50। এটা হচ্ছে আপেক্ষিকতা। এখন এখানে আপেক্ষিক বেগটা কিভাবে আসে এটা দেখাই আমাদেরকে। ধরো যে এবার দুইটা ট্রেন, একটাতে আবুল আর একটাতে বাবুল, একজন সিলেট যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন চট্টগ্রাম যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে। এখন দুইটা গাড়ি যখন একই সাথে থাকবে, আমার বন্ধুর পাশে দাঁড়া আছে, আমি কি দেখবো দুইটা গাড়ি একই বেগে চলতেছে, ওরও লড়তেছে না আমিও লড়তেছি না, আমরা দুজন দুজনকে হাই দিতেছি, কি কারো অবস্থানের পরিবর্তন না, আমরা দুজনে দুজনের সাথে কি স্থির না, কারো তো অবস্থান পরিবর্তন হচ্ছে না, মানে গাড়ি চলতেছে আমাদের দুজনের সাথে কিন্তু আমরা স্থির, আর পরিবেশ লড়তেছে। আর অন্য জায়গা দিয়ে যখন আমি তাকাবো পিছনে জায়গা দিয়ে তখন দেখবো যে পরিবেশ লড়তেছে, কিন্তু আমার পাশে আমার বন্ধুর গাড়ি সেম 50 বেগে চলতেছে, আমিও চলতেছি, আমরা দুজন দুজনের সাথে স্থির। এখন ঘটনা যদি এরকম হয়ে যায়, তো ধরো আবুলের গাড়ি এবার চলতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে, বাবুলের চলতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এখানে হচ্ছে প্ল্যাটফর্মে তোমার বন্ধু দ্বারা আছে কাবুল, ও হচ্ছে তোমাদের দুজনকে সি অফ করতে আসছে। তো এখানে হলো কি, এখন বাবুল জানতে চাইছে যে আবুলের বেগ কত। তো কি করলো, ও 1 সেকেন্ড পরে জিনিসটা পরিমাপ করবে। 1 সেকেন্ড পর কি হয়েছে, তোমার আবুল 30 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। 1 সেকেন্ড ওর বেগ কত, 20 মিটার পার সেকেন্ড বেগ না, তো বাবুল কত দূর অতিক্রম করবে, বাবুল করবে হচ্ছে 20 মিটার। এখন কি হলো, বাবুল যখন এই জায়গায় আসলো তখন চিন্তা করলো যে 1 সেকেন্ড হয়ে গেছে, আবুলের বেগ কত নির্ণয় করি। ও মেপা দেখলো যে ওদের আবুল আর বাবুলের মধ্যকার দূরত্ব এখন হচ্ছে 10 মিটার। তো বেগ মানে কি, তোমার 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো চিন্তা করলো কি, বাবুল কি মাপতেছে, বাবুল ক্যালকুলেশন করে দেখলো যে 1 সেকেন্ডে আবুল 10 মিটার গেছে। তার মানে কি, বাবুলের সাপেক্ষে আবুলের বেগ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু এখন তোমার বন্ধু কাবুল আবার মাপতেছে যে কাবুল কিন্তু স্থির, ও কি দেখবে, ও দেখবে যে কাবুলের সাপেক্ষে বাবুলের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর কাবুলের সাপেক্ষে
আবুলের বেগ হচ্ছে ও কিন্তু ওকে 30 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে, কারণ ও স্থির, কারণ ও যখন এখানে স্থির দ্বারা আছে ও দেখছে যে 1 সেকেন্ডে ও 30 মিটার গেছে, তো ওর সাপেক্ষে ওর বেগ 30 মিটার সেকেন্ড। এখন বুঝলাম যে একটা প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। আমরা তাকে মানে স্ট্যান্ডার্ড ধরতেছি। তো এটা এই টপিকটা আশা করি বুঝছো। প্রসঙ্গ এখানে আমরা 3টা জিনিস পড়লাম, স্থিতি, গতি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। দেন আসি গতির প্রকারভেদ। এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসতে পারে, দেন কখতেও আসে, প্রচুর আসে। দেন দেখি আমরা কি কি আসতে পারে। কখ থেকে প্রচুর কোশ্চেন আসে এই 2 নম্বর থেকে। 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর করবো এখন আমরা। তো সর্বপ্রথম আসি রৈখিক গতি, সবচেয়ে কমন গতি, মানে একেবারে সহজ। এটা সংজ্ঞাটা মনে রাখবে যে কোনো বস্তুর গতি যদি সরল রৈখিক হয়, একটা বস্তু এটা সরল রেখায় চলতেছে, এই গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। যেমন আমি এটা সোজাসুজি হাঁটতেছি, এটা কি? এটাই সরল রৈখিক গতি, একবারে সিম্পল, এখানে কোনো প্যাচ নেই। দেন আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? কোনো একটা বস্তুকে কেন্দ্র করে যখন একটি বিন্দু মানে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। মানে এই দুটো হচ্ছে বেসিক গতি, একটা হচ্ছে সরল রেখা যাচ্ছে, আর একটা হচ্ছে বৃত্তাকার পথ অতিক্রম করতেছে। যখন একটা বস্তুর গতি বৃত্তাকার পথ হবে তখন সেটা হচ্ছে ঘূর্ণন গতি হবে। এই দুটো হচ্ছে একটা বেসিক ছিল, এই দুটাকে কেন্দ্র করে হচ্ছে বাকি গতিগুলো হচ্ছে নির্ভরশীল। চলন গতির ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ তোমাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে চলন গতি আর রৈখিক গতির মধ্যে হচ্ছে মানে গুলায় ফেলে। তো এখানে আমি কি দিছিলাম যে একটা রৈখিক গতির ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, যে একটা গাড়ি সরলরেখা চলতেছে, এটা রৈখিক গতি। এখন চলন গতির ক্ষেত্রে কি হয়? রৈখিক আর চলন যাতে মানে গুলায় না ফেলো, একটা জিনিস জাস্ট মনে রাখবা যে চলন গতির ক্ষেত্রে একটা বস্তু দিয়ে, আমরা কি রসায়নে পড়ছি যে একটা যে কোনো বস্তু কোটি কোটি অ্যাটম দিয়ে তৈরি, তো এখানে হাজার হাজার বিন্দু আছে না, পয়েন্ট আছে না, এর প্রতিটা বিন্দু যখন মুভ করবে সবগুলো ডিরেকশন একই দিক হবে, সবগুলো একই দিকে মুভ করবে। কোনো বস্তুর গতি যদি, যেমন আমি যদি একবার এখন যাই, আমার সব বস্তু আমার প্রতিটা কণা কিন্তু আমি সামনের দিকে যাচ্ছে, তার মানে কি? এটা কিন্তু এক ধরনের চলন গতি। তার মানে গাড়ির, এখন আসে হচ্ছে গাড়ির উদাহরণের সাথে এর সম্পর্কটা মানে কিভাবে আসে। যখন আমরা গাড়িকে কল্পনা করতেছি, এখানে কিন্তু আমি রৈখিক গতির কথা চিন্তা করছি, যার কারণে গাড়ির উদাহরণ রৈখিক গতিতে আসে। আর যখন আমরা চলন গতি কল্পনা করব, দেখো তোমার গাড়ির চাকা কিন্তু যখন এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার এদিকে যাচ্ছে, এর অপোজিট বিন্দুটা কিন্তু ওইদিকে যাচ্ছে, তার মানে কি? এর চাকার প্রতিটা পয়েন্ট কিন্তু তোমার একই দিকে যাচ্ছে না একই সময়, কিন্তু বাকি পার্ট কিন্তু তোমার সামনের দিকেই যাচ্ছে। তার মানে কি? যদি আমার গাড়ির গতিকে আমি চলন গতি বলতে চাই, আমার এই কি বলে এটাকে টায়ারকে আমি কনসিডার করতে পারবো না। গাড়ির 4টা চাকা যদি আমি বাদ দেই, দেন যে গতিটা থাকে সেটাই হচ্ছে চলন গতি। এখানে আমি কল্পনা করতে পারবো না যে ওই মানে এটাকে কনসিডার করতে পারবো না। যেমন এয়ারপোর্টে গেলে তুমি অনেক সময় দেখবে যে একটা ওয়াকিং ওয়ে থাকে না, যে ডিরেক্ট সোজা চলতে থাকে, এলিভেটর না, মানে তুমি দাঁড়ালা ওই রাস্তা চলা শুরু করছে, এখানে কিন্তু আমার গতি কিন্তু ওই চলন গতি হয়ে গেছে। আমি একবার সোজা দাঁড়াইছি, আমার প্রতিটা পয়েন্ট হচ্ছে সামনের দিকে যাচ্ছে, এটাও চলন গতি। এখানে কিন্তু চাকা মুভ করতেছে না। তো একটা কথা মনে রাখবো যে এখানে প্রতিটা গতির দিক একই দিক হতে হবে। তোমাদের বই একটা ওই যে আছে না, এক্সাম্পল আছে না, যে এরোপ্লেন যদি এইভাবে যায়, মানে এমনি ঘুরে এমনি না ঘুরে, জাস্ট মানে দিকটা যদি এভাবে পরিবর্তন করে, তাহলে এটা চলন গতি। কিন্তু যখন ও এইভাবে পরিবর্তন করবে, এই যে মানে ডিরেকশনটা একবার কার্ভ হয়ে পরিবর্তন করবে, তখন ওটা চলন গতি না। কিন্তু যখন হচ্ছে ও একবার লিনিয়ারলি মানে এভাবে যেমন যাচ্ছে, তখন ওটা চলন গতি বলছিল। কারণ কি? তখন হচ্ছে প্রতিটা গতি মানে প্রতিটা কিন্তু দিক একই দিকে যাচ্ছে। যখন একটু কার্ভ করে মানে কার্ভ করে রাস্তাটা এমনি যাওয়ার চেষ্টা করবে, তখন দেখবা যে এই সামনের দিকটা পেছনের দিকটা একটু মানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, যার কারণে তখন আমরা এটাকে চলন গতি বলতে পারবো না। ওইটা আসলে কনসিডার এত কিছু বলার দরকার নেই, কারণ এখান থেকে তোমার কোশ্চেন আসবে না। জাস্ট বলতে পারবে যে চলন গতির সংজ্ঞা কি, এতটুকু জাস্ট বোঝানোর জন্য বললাম। গাড়ি গতিকে যখন চলন গতি বলবা, তখন হচ্ছে তোমার এই চাকাকে তুমি কনসিডার করতে পারবা না। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পর্যায়বৃত্ত গতি মানে পেরিয়ডিক মোশন, আর স্পন্দন গতি বা হারমোনিক মোশন। পর্যায়বৃত্ত গতি নিয়ে হচ্ছে তোমার পুরো একটা চ্যাপ্টারই আছে সপ্তম অধ্যায়, তখন ওখানে আরো বিস্তারিত করবো।
এখন আপাতত জেনে রাখো পর্যাবৃত্ত গতি কাকে বলে। পর্যাবৃত্ত গতি হচ্ছে যে গতিটা হচ্ছে বারবার হয়, যেমন তোমার ধরো ফ্যানের গতি, এই যে ফ্যান ঘুরতেছে না, ফ্যানের কিন্তু এই যে পাখাটা যখন এদিকে আসে তখন কিন্তু ওর এই সেন্টার থেকে এই জায়গায় এই পয়েন্টের এখন সেন্টার থেকে যে দূরত্ব, এখন কিন্তু সেন্টার থেকে দূরত্ব একই, ও কিন্তু এদিক দিয়ে যাচ্ছে, আবার আইসা আবার ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে, এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। কারণ কি, দেখো পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে তোমার আরেকটা নির্দিষ্ট বিন্দু ঘুরবে ঘুরবে এবং নির্দিষ্ট সময় পর একই দিক থেকে আবার আবর্তন করবে। মানে কি, তোমার একটা বস্তু এদিকে এভাবে চলা শুরু করছে, যখন চলা শুরু করতে তখন ডিরেকশন ছিল এইদিকে, ও একটা নির্দিষ্ট সময় ধরো টি সময় পর বা 5 সেকেন্ড সময় পর এ আবার এদিকে আসবে এবং তখন তার দিক সেমই থাকবে। যেমন ধরো ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটা কি এই যে এমনি ঘুরতে ঘুরতে আবার 12 ঘন্টা পর আবার এদিকে আসে, এটা কি পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি হয় না কখন, যেমন ধরো তোমার ওই আমি যদি এটাকে গোল গোল ঘুরাই, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। এখন ধরো এই স্কেলটাকে আমি এভাবে উঠাই ছেড়ে দিলাম, এই যে পুরোপুরি উঠাইতেছি না, এই ক্ষেত্রে হইতাছে কি, যখন তোমার এইদিকে আসলো, আসার পর যদি এই বিন্দুটা পার করে যদি আবার ঘুরে যদি আবার আসতো না, এই বিন্দুতে আবার মানে একটা টি সময় পর যদি আবার এই বিন্দুটা এই দিক থেকে পার করতো না, তাহলে হয়ে যায় এটা তোমার পর্যাবৃত্ত গতি হইতো। কিন্তু এখানে হচ্ছে কি, দেখো এই বিন্দুটা এভাবে গেল, আবার কিন্তু এই বিন্দুতে আসতেছে, যাওয়ার সময় বেগ ছিল হচ্ছে এইদিকে, বাট আসার সময় বেগ হয়ে গেছে এইদিকে। তার মানে কি, এটা পর্যাবৃত্ত গতি না, ও মানে সম্পূর্ণ করতে পারে না, জিনিসটা স্টপ হয়ে গেছে। তো এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা ছিল, যে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করবে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা। এখন আসি স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি তাহলে? ও হ্যাঁ, তোমার স্প্রিং এর গতি, তারপর পেন্ডুলামের গতি, এটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। যেমন ধরো আমি যখন এটা উদাহরণ দিচ্ছিলাম তখন হচ্ছে এটা একবার ঘুরে এসে করছিল, মানে থেমে গেছিল, এই জন্য এটা পর্যাবৃত্ত গতি ছিল না। যদি এটা এভাবে দুলতে থাকে এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। কারণ দেখো, কারণ যখন হচ্ছে এই পয়েন্টে আসলো, এর নিচে নামলো, এর ডিরেকশন এদিকে ছিল, উঠে এই পর্যন্ত এসে আবার যখন এদিকে আসলো না, এই যখন আবার নামা শুরু করবে না, তখন আবার এই ডিরেকশন এদিকে হবে। তার মানে কি, এই এই পুরো একটা পর্যায়কাল, এই যে এদিক থেকে এই এসে এইদিকে যে আবার এই পর্যন্ত আসলো না, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পর্যায়কাল, যেটাকে আমরা তীরে দিনে করি। এই টি সময় পর ওর ডিরেকশন আবার সেম দিকে এসে পড়ে, যেটা হচ্ছে তোমার ওই পর্যাবৃত্ত গতির সংজ্ঞাকে হচ্ছে পুরোপুরি স্যাটিসফাই করে, যার কারণে পেন্ডুলামের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা পাশাপাশি সহস্পন্দিত গতি, মানে স্পন্দন গতি। এখন তোমাদের এইচএসসি টেস্ট পেপারে দেখবা একটা খুবই হিট টপিক, তোমার খ নাম্বারে প্রচুর আসে, সেটা হচ্ছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। তো এই জন্য আগে আমরা স্পন্দন গতিটা বুঝি। স্পন্দন গতি কি বলে? ধরো একটা বিন্দু আছে, পেন্ডুলাম, এটা হচ্ছে বক নিচে, এটাকে বক বলে, যে বলটা ছিল তাকে বক বলে। ওকে আমি এভাবে উঠা ছেড়ে দিলাম, তো যখন ও উঠতেছিল তখন ডিরেকশন ছিল এইদিকে, ও নাইমে এদিকে গেল, আবার আসার সময় একটা নির্দিষ্ট সময় পর কিন্তু টি সময় পর আবার এদিকে যাচ্ছে। এটা পর্যাবৃত্ত গতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এর বিশ্বত্বরা দেখো, এটা পর্যায়কাল কি বললাম, টি। ও যখন এদিক থেকে আসলো আবার এদিকে গেল, টি/2 সময় পার হয়েছে, আবার এদিক থেকে আসলো এদিকে গেল, টি/2 সময়, অর্ধেক অর্ধেক। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিন্দুটা অর্ধেক সময় হচ্ছে যেদিকে মানে সময় কাটাচ্ছে, অর্ধেক সময় যেদিকে কাটাচ্ছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে কাটাচ্ছে। এটা হচ্ছে স্পন্দন গতির বৈশিষ্ট্য, যে একটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় যেদিকে আবর্তন করবে তার বিপরীত দিকে সমান সময় আবর্তন করবে। সরি, আবর্তন না, আবর্তন হয়, আমি উচ্চারণ ভুল করছি। স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা ধরি, দেখো বস্তু ভর ঝুলা, এটা হচ্ছে সাম্যাবস্থা, এখানে আমি টান দিয়া ছেড়ে দিছি, এটা আবার এই পর্যন্ত উঠছে, দেখো উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে উঠবে। তার মানে কি, ওর পুরো পর্যায়কালের অর্ধেক সময় দিয়ে কাটাচ্ছে, বাকি অর্ধেক সময় দিয়ে কাটাচ্ছে। এটা হচ্ছে তোমার স্পন্দন গতি। এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতির মধ্যে পার্থক্য।
এই জিনিসটা দিয়ে বুঝাবা যে তোমার পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে গতিটা বারবার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দুতে যাইতেছে, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এর সাথে তোমার অ্যাড করা লাগবে কি অর্ধেক সময় হচ্ছে যে যেদিকে থাকবে বাকি অর্ধেক সময় ও তার বিপরীত দিকে কাটাবে। এই জিনিসটা মানে পর্যায়বৃত্ত গতির সাথে তোমার যদি ওই হাফ সাইকেল যেটা মানে অর্ধেক টাইম যদি মানে এই পাশে আর ওই পাশে যদি অর্ধেক টাইমের এই কনসেপ্টটা যদি আমরা জোড়া লাগাই দিই তাইলে হচ্ছে তোমার এটা হয়ে যেতেছে স্পন্দন গতি। বুঝছো? তো গতি থেকে এতটুকু বেসিকই যথেষ্ট। ক খ প্লাস এমসিকিউ অ্যান্সার করার জন্য এর বেশি কিছু লাগবে না। আর যদি কোনো কিছু দরকার হয় আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা চাইলে এই স্ক্রিনশট নিয়ে বা যে কোনো কোশ্চেন এমনি আস্ক করতে পারো। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তোমার কোন মানে ঝামেলা হয়েছে তুমি একটা কোশ্চেনের গ্রুপে করবে, ওটার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া তোমাদের আরো বন্ধু বান্ধব আছে, তারা চাইলে তারা দিবে অ্যান্সার। শেষ। এখন আসে হচ্ছে আরেকটা টপিক, স্কেলার ও ভেক্টর। তো এটা শুরু করার আগে আমাদের জানা লাগবে যে রাশি রাশি কি? তো এই মহাবিশ্বে তুমি যা কিছু পরিমাপ করতে পারবা, এভরিথিং যেটা তুমি পরিমাপ করতে পারতেছো, ওই ভর, তাপমাত্রা, বাতাসের বেগ, গাড়ির বেগ, ভালোবাসা, আবেগ, আর কি আছে মানে পৃথিবীতে তুমি যা পরিমাপ করতে পারবা সেটাই রাশি। এভরি মেজারেবল কোয়ান্টিটি ইজ রাশি। ঠিক আছে? তো রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে তোমার স্কেলার, হচ্ছে তোমার স্কেলার রাশি, আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি জিনিস? যে সকল কোয়ান্টিটিকে মানে প্রকাশ করার জন্য তোমার জাস্ট ভ্যালু হইলে হয়েছে, তুমি তা সেটা মানে প্রকাশ করতে পারছো। যেমন ধরো মানুষের ভর, কোনো দিকের প্রয়োজন নেই। মানে ধরো তোমার আগুনের ভর 50 কেজি, এটা বলার জন্য কি আমার বলা লাগছে যে আগুনের ভর ওই পৃথিবীর দিকে 50 কেজি বা আকাশের দিকে 50 কেজি, কিছু বলা লাগেনি। যেমন ধরো তাপমাত্রা, আমরা যখন তাপমাত্রা বলি যে আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা কি বলি উত্তর দিকে বা দক্ষিণ দিকে 30 ডিগ্রি সেলসিয়াস? না, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। সময়, বয়স, তারপর দূরত্ব, যে স্মরণের কনসেপ্টে একটু পরে আসবো। ধরো দূরত্ব কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, দ্রুতি স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? দেন আসি ভেক্টর কোয়ান্টিটি কি কি? যখন তোমার একটা মানে একটা পরিমাপকে প্রকাশ করার জন্য তোমার মান প্লাস দিক দুইটাই লাগতেছে, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন কি বেগ কি? তোমার একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড। কোন দিকে? ওই ধরো এ থেকে বি দিকে গেছে, এ থেকে বি এর দিকে গেছে 20 মিটার পার সেকেন্ড বেগ। তো তোমার বলে দিতে হবে না যে বেগটা হচ্ছে বি এর দিকে 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি? বেগ। দেন হচ্ছে সরণ একটা ভেক্টর রাশি। কি হবে এটা বলবো। ত্বরণ একটা ভেক্টর রাশি। এগুলো সবই ভেক্টর রাশি। তো এটা ছিল স্কেলার আর ভেক্টরের মধ্যে। স্কেলার হচ্ছে জাস্ট ভ্যালু দরকার, আর ভেক্টর হচ্ছে ভ্যালু প্লাস ডিরেকশন, দুইটাই দরকার। তো এখন আসে হচ্ছে দূরত্ব ও সরণ। এখন তো হচ্ছে আমরা মেইন টপিকে আস্তে আস্তে যাচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট আমাদের বেসিক ছিল কখনোর জন্য। এখন হচ্ছে মেইন জায়গায় ঢুকবো আমরা। দূরত্ব, এটা কি? দুইটা বিন্দু আছে এ আর বি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি এ আর বি কিভাবে যেতে পারবে, বিশ্বাস করো সমাবেশ বিন্যাস দিয়ে যদি তুমি এটা প্রমাণ করতে যাও কোটি কোটি ভ্যালু আসবে। এটা কখনো তুমি দুনিয়াতে শেষ করে দিতে পারবে না যে কত ভাবে তুমি এ থেকে বি যেতে পারবা। তুমি চাইলে এ থেকে বি এভাবে যেতে পারবা, তুমি চাইলে লাভ দিয়ে এ পর্যন্ত যে আবার বি এর দিকে যেতে পারবা,
তুমি চাইলে এমনি বাইর হয়ে যায় আবার ওই বোর্ডের থেকে বের হয়ে নিচ পর্যন্ত এসে আবার বি পর্যন্ত আসতে হবে, কোনো শেষ নাই, হাজার হাজার হবে। এখন কথা হলো যে ধরো এ থেকে বি এ তুমি 130 মিটার দূরত্ব এইভাবে যা এই পর্যন্ত গেলাম, এটা কি? এটা হচ্ছে দূরত্ব। সিমিলারলি যখন তুমি যদি এইভাবে যেতেছো তখন সেটা হচ্ছে ধরো এদিকে তুমি 100 মিটার গেলে, 100 মিটার গেলে এটাও দূরত্ব, এটাও দূরত্ব। তো সরণটা কই? সরণ হচ্ছে এ আর বি এর মধ্যে শর্টেস্ট ডিসটেন্স, মানে যেই ডিসটেন্সটা হচ্ছে সবচেয়ে কম। ধরো এ থেকে বি এ এই 90 মিটার দূরত্ব এইভাবে অতিক্রম করলে, বরাবর ডিরেক্ট অতিক্রম করলে আমি শর্টেস্ট ডিসটেন্স পাবো, এছাড়া আর কোনো পসিবল রাস্তা নেই যে এর চেয়ে কম রাস্তা, মানে কম দূরত্ব অতিক্রম করলে আমি মানে এ বি পর্যন্ত যেতে পারবো। 90 হলো সবচেয়ে কম, তাহলে এখানে 90 হচ্ছে তোমার সরণ। তুমি যদি তোমার বাসা থেকে স্কুল পর্যন্ত ওই ধরো তুমি ওই মিরপুর, ধানমন্ডি এইসব ঘুরে মেরা তারপর তুমি যাও, তোমার সরণ কিন্তু ওই স্কুল আর কলেজের মধ্যবর্তী লিনিয়ার একবারে সরলরৈখিক যে দূরত্ব আছে ওইটাই হবে দূরত্ব। তুমি মানে হ্যাঁ ওইটাই হচ্ছে তোমার সরণ, আর তুমি যত ঘুরছো ওটা ওটা তোমার দূরত্ব হিসেবে কাউন্ট হবে। মেইনলি আমরা যখন অঙ্ক করি আমাদের বেশিরভাগ হচ্ছে তোমার ওই সরণ নিয়ে কাজ করি, আমরা দূরত্বকে কনসিডার করি না, পরবর্তী শ্রেণীতে এইসব কনসিডার করবো। এখন পর্যন্ত সরণ নিয়ে কাজ করবো, দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য এটা বলা। তোমার দূরত্ব হচ্ছে স্কেলার, কারণ কি এটা যে কোনো দিকে যেতে পারতেছে, এখানে বলে দেওয়ার দরকার নেই। 130 মিটার বলছি, আমি কি বলছি এই পর্যন্ত যায় আবার এই পর্যন্ত বলা লাগে না, এমনি যে আমি যখন গেছি আমি ডিরেকশন বলছি 100 মিটার, কারণ এটা কি দূরত্ব, কি দূরত্ব হচ্ছে স্কেলার। সরণ কি? আমি যখন সরণের কথা উল্লেখ করছি আমার কিন্তু বলে দেওয়া লাগছে, দূরত্ব কিন্তু এক এক রকম হতে পারে, দিক বলে দেওয়ার দরকার নেই। কিন্তু সরণের ক্ষেত্রে হইতাছে কি সরণ আমার দিক বলে দিচ্ছে, এবার সোজাসুজি বি পর্যন্ত 90 মিটার গেলে হচ্ছে আমি সরণ পাবো, যার কারণে সরণ কি? সরণ হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। সরণ আর দূরত্বের মধ্যে আমি মনে করি না আর মানে কম মিসকনসেপ্ট থাকা উচিত। এখন আমরা ডিরেক্ট যাবো হচ্ছে দ্রুতি এবং বেগ, সবচেয়ে বেশি সমস্যা আমাদের ছোটকাল থেকে হচ্ছে আমরা স্পিড মানে দ্রুতি বেগ আমরা ইউজ করতাম হচ্ছে স্পিড, ভেলোসিটি স্পিড দুটো একই জিনিস, আসলে দুটো এক জিনিস না। এখানে দেখো তোমার দ্রুতি, দ্রুতি দ্রুতি এটা ইংলিশ হচ্ছে ও হ্যাঁ, দূরত্ব হচ্ছে তোমার ডিসটেন্স। অনেকে বলে যে ভাই ইংলিশ ওয়ার্ড ইউজ করেন না কেন, তাই বলবো। আর সরণ হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। দ্রুতি কি? দ্রুতি মানে হচ্ছে স্পিড, বেগ, বেগ মানে হচ্ছে ভেলোসিটি। দ্রুতিকে হচ্ছে আমরা দ্রুতিকে আমরা বি সরি এটা আগে বলি না, দ্রুতি এবং বেগ দুটাকে ভি দিয়ে প্রকাশ করি, কিন্তু ডিসটেন্সকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দিয়ে, আর সরণকে প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। ডিসটেন্স মানে দূরত্ব ডি, সরণ এস হয়ে গেছে। তো দ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে? দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে তোমার দ্রুতি সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই টি, মানে দূরত্ব বাই সময়। দূরত্ব একক কি? মিটার, সময় একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তো দ্রুতি দ্বারা কি বোঝাচ্ছে? তো দ্রুতি দ্বারা কি বোঝাচ্ছে? যে কোনো দিকে, যে কোনো দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দিকে একক সময়। আমরা কিন্তু এখানে কোনো ডিরেকশন বলা দেয়নি যে কোন দিকে, দূরত্ব যখন নিচ্ছি ডিরেকশন নেই, যে কোনো দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব। এখন হচ্ছে বেগ, বেগ কি? ভি ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময়। এটা একক ওই সেম, মিটার পার সেকেন্ড, মাত্রাও সেম, এল টি ইনভার্স 1। সরি। তো
এখন বেগ দ্বারা কি বোঝাচ্ছে? দ্রুতি দ্বারা বোঝাচ্ছে কি? যে কোনো দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব। বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে যে কোনো দিকে কোনো ডিরেকশনে, আর একটা হচ্ছে তোমার একটা ডিরেকশন বলে দিতে হবে, যার কারণে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর এটা স্কেলার। এখন তোরা একটা ম্যাথ করি আমরা, যে এ থেকে বি তে একটা বস্তু মানে একজন মানুষ আগুন ওইভাবে ঘুরামেরা 100 মিটার দূরত্ব অতিক্রম করলো, সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে দ্রুতি কত? তোমার দ্রুতি হচ্ছে আর 100/10 মানে 10 মিটার পার সেকেন্ড। এখন ধরো তোমার বেগ কত? ধরো এ আর বি এর লিনিয়ার ডিসটেন্স হচ্ছে তোমার 80, তাহলে ওর বেগ হবে হচ্ছে 80/10 মানে কত? 8 মিটার পার সেকেন্ড। বুঝছো? এটা হচ্ছে তোমার দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। এখন ধরো দ্রুতি আর বেগ যখন তুমি করবে না, তুমি আরেকটা টপিক তোমার মাথায় সেটা না এখন পড়াবে, সেটা হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক মানে কি? তৎক্ষণাৎ যখন কোনো মানে ইনস্ট্যান্ট যখন কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক দ্রুতি, বা এটাকে হচ্ছে ইনস্ট্যান্ট স্পিড বলে। ধরো এ থেকে বি পর্যন্ত একটা বস্তু 20 সেকেন্ডে মানে একটা দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে 100 মিটার। 20 সেকেন্ডে তুমি এই দূরত্বটা অতিক্রম করছো। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি আমি যে 19তম সেকেন্ডে মানে 18 এখানে শেষ হয়েছে, এখানে 19তম সেকেন্ড মানে 18 শেষ হয়েছে, এখানে আবার 19 শেষ, এই 19তম সেকেন্ডে ছোট্ট একটা দূরত্ব মানে ডিটি, ডিটি তুমি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছো মানে ডি ডি ডেল মানে হচ্ছে তোমার, এখানে ডেল মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায়। তো তাৎক্ষণিক দ্রুতি তোমার কি বোঝায়? তাৎক্ষণিক দ্রুতি দ্বারা বোঝা হচ্ছে তোমার ডি ডি মানে ডেল ডি বাই ডেল টি, মানে অনেক ক্ষুদ্র সময়ে তুমি যে দূরত্বটা অতিক্রম করছো ওই কারণে তোমার দ্রুতি কত। যেমন ধরো তোমার বলে দিলাম যে এখানে হচ্ছে 1 সেকেন্ড মানে 18 থেকে 19তম সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে তুমি দূরত্ব অতিক্রম করছো হচ্ছে তোমার 2 মিটার। ধরে নাও 19তম সেকেন্ডে তুমি 2 মিটার দূরত্ব অতিক্রম করছো, তো তোমার তাৎক্ষণিক দ্রুতি কত হবে? 2/1 শেষ। এখান থেকে তোমার এমসিকিউ আসবে, ইসে তোমার সিকিউ তো তোমার গ হতে কোনো কোশ্চেন আসে না, কত আসার কথা না, হয়তো সর্বোচ্চ গেলে তোমার সংজ্ঞা আসতে হবে, সংজ্ঞাটা বই থেকে দেখি। ও হ্যাঁ, বেগ। বেগটা হচ্ছে তোমার, বেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে তোমার সমবেগ বা সুষম বেগ, আরেকটা হচ্ছে তোমার অসমবেগ। সমবেগে কি হয়? তোমার একটা নির্দিষ্ট সময় যখন চলতে থাকে তোমার ওই দূরত্ব মানে বেগের কোনো পরিবর্তন হয় না, ও একইভাবে চলতেছে। এখানে যদি আমি এস ভার্সেস টি এর একটা গ্রাফ প্লট করি সমবেগের ক্ষেত্রে, দেখবো যেটা লিনিয়ার। মানে কি? ও প্রথম এই 1 সেকেন্ডে ও যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দ্বিতীয় সেকেন্ডে ও সেম দূরত্ব অতিক্রম করবে। ও মানে দূরত্ব অতিক্রম করার হার মানে বেগ অলওয়েজ সেম থাকতেছে। এটা দেখলে তুমি বুঝবে যে s বাই t যদি তোমার এমন সরলরেখা হয় তুমি বুঝে নিবে যে এটা সমবেগের গ্রাফ। আর অসমবেগ কি? অসমবেগ হচ্ছে তোমার এমনি যা যা ইচ্ছা তা হতে পারে, সাপও হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। শেষ। এখন আসি ত্বরণ ও মন্দন। ত্বরণ দেখে বলা হয় অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, আর এটা হচ্ছে মন্দন। ডিএক্সেলারেশন। তো ইংলিশ ওয়ার্ড দেখে বুঝতে পারছো ত্বরণ আর মন্দনের মধ্যে রিলেশন কি। এটা হচ্ছে একটা আরেকটার অপোজিট। সোজা কথা আমি বলতে পারি যে ত্বরণ মানে হচ্ছে তোমার ঋণাত্মক মন্দন। এই জিনিসটা মাথায় ঢুকা রাখো, ত্বরণ মানে কি? ঋণাত্মক মন্দন। ত্বরণ কাকে বলে?
সময়ের সাথে সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখানে বেগ পরিবর্তনের হারকে বলতে পারো, কিন্তু যেহেতু যখন হচ্ছে বেগ বৃদ্ধি পায় তখন হচ্ছে আমরা সেটাকে ত্বরণ বলি, আর বেগ হ্রাসের হারকে হচ্ছে আমরা নন্দন বলি। সো বেগ বৃদ্ধির হারকে হচ্ছে আমরা ত্বরণ বলি। ধরো যে এই বিন্দুতে বস্তুর বেগ ছিল হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে হচ্ছে তোমার 50 মিটার পার সেকেন্ড, সময় ছিল হচ্ছে তোমার 5 সেকেন্ড লাগছে বি থেকে এ তে যাওয়ার। তার মানে কি এ ত্বরণকে হচ্ছে আমরা এ দ্বারা ডিনোট করি। এ হচ্ছে তোমার বেগ বৃদ্ধির হার। তো শেষ বেগকে আমরা ভি দ্বারা ডিনোট করি, আর আদি বেগকে আমরা ইউ দ্বারা ডিনোট করি। এখানে তোমরা সূত্রগুলো দিয়ে রাখছি, এই সূত্র দিয়ে হচ্ছে সব ম্যাথ হবে, এগুলো মাথায় রাখো সবসময়। একটা মনে রাখলে হচ্ছে বাকিগুলো ডিরাইভ করা যায়, কিন্তু পরীক্ষা হলে তো ডিরাইভ করার টাইম থাকবে না। তুমি চেষ্টা করো সব মাথায় রাখতে যত টাইম বাঁচন যায়। তো বেগ সময়ের সাথে বেগ পরিবর্তনের হার মানে ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন টি, বা এখানে টি বলতে পারে, কারণ আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস টাইম হচ্ছে 0 ধরে নিই, আর এখানে হচ্ছে টি1, এটা যাই হোক মানে 5 সেকেন্ড 50 সেকেন্ড, যার কারণে আমরা ডিরেক্ট টি হই। ভি মাইনাস ইউ ইকুয়াল টু টি। তো এটা যখন আমরা এটাও একটা বেগ এটাও একটা বেগ, দুইটা একই রাশি যখন আমরা বিয়োগ করবো আমরা একক কি পাবো? ওই আগের এককটা পাবো না, মিটার পার সেকেন্ড, আর টাইমের একক কি? সেকেন্ড। তার মানে কি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে তোমার এল টি ইনভার্স 2, ঠিক আছে? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু যখন মন্দন ক্যালকুলেশনটা বুঝানি, 50 মাইনাস 20 5 ইকুয়াল টু কত? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি ঘটনা উল্টা ঘটে, ধরো এখানে আসলে 50, এখানে হয়ে গেল 20, তখন কি হবো? তখন এ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 30 বাই 5 ইকুয়াল টু কত? -6। ত্বরণ -6, তার মানে মন্দন কত? আমি একটু আগে কি বললাম? ত্বরণ ইকুয়াল টু কি? নেগেটিভ মন্দন। কারণ মন্দন কত? মন্দন হচ্ছে 6, ঠিক আছে? জাস্ট ত্বরণ বুঝলে মন্দন বুঝে গেছো, কারণ মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। যখন তোমার বেগ বৃদ্ধি পাবে তখন হবে ত্বরণ, বেগ হ্রাস পেলে হয়ে যাবে মন্দন। এখন ত্বরণের এই সূত্র থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করি। চলো এটাকে যদি আমরা এখানে কি লিখলাম, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তো ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি, মানে আদি বেগ ইনটু ত্বরণ ইনটু সময়। এটা দ্বারা হচ্ছে আমি শেষ বেগ বের করতে পারবো। ধরো তোমার একটা কেস দেওয়া আছে যে এ বিন্দু থেকে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, বি বিন্দুতে যাওয়ার বেগ কত হবে তোমার বের করতে বলছে। কত টাইম হচ্ছে তোমার বি বিন্দুতে পৌঁছাতে হচ্ছে 5 সেকেন্ড পর, ত্বরণ হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে সূত্রতে বসাও, 20 প্লাস 5 30, কত? 50 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ। এখন এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা দেখিনি এই জিনিসটা কখনো পক্ষতে আসছে নাকি, আমি আমার চোখে পড়ে না, যদি আসেন তাহলে পারবা ইনশাআল্লাহ। ধরো তোমার বস্তুটা ছিল স্থির অবস্থায়, মানে কি? ইউ ইকুয়াল টু 0, মানে স্থির অবস্থায় ভি ইকুয়াল টু এটি, যখন 0 মানে আদিবেগ 0 থাকে। এখন এই বস্তুটা যদি তোমার সমত্বরণে যায় আর ত্বরণ কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন নেই, তখন কি হবে? তখন তোমার ভি সমানুপাতিক টি হয়ে যাবে। কোনোদিন যদি তোমার ধরো খ নাম্বারে ভি সমানুপাতিক টি দিয়ে জিজ্ঞেস করলো যে এটা দ্বারা তুমি কি বুঝতে হবে, তখন তুমি কি বলবা? যে স্থির সময় কোনো বস্তু বেগ যদি কি বললাম এটা, স্থির অবস্থায় কোনো বস্তু যদি সমত্বরণে চলে তাহলে তার বেগ সময় সমানুপাতিক। মানে যখন তোমার আদি বেগ 0 হবে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে এবং ত্বরণ হবে কনস্ট্যান্ট, তখন তার বেগের মান সময় সমানুপাতিক। তখন হচ্ছে তোমার ভি বাই টি এর গ্রাফটা হচ্ছে এরকম হবে। এখন দূরত্ব, সরত্ব, বেগ,
ত্বরণ মন্দন সবই তো পড়লা। তো দেখো এই একটা ম্যাপ করে দেখো কেমন হবে। ধরো দুটো পয়েন্ট এ বি সি, তোমাকে বলা হলো যে এর রেডিয়াস হচ্ছে তোমার 5, যে একটা বস্তু এ থেকে সি এ হয়ে বিয়ে গেছে, ওর দূরত্ব এবং সরণের পার্থক্য কত। তো দূরত্ব কোনটা, এ থেকে সি দেওয়া হয়ে এই পর্যন্ত গেছে, এটা কত দূরত্ব, আর সরণ কোনটা, একবার মাঝ বিন্দু দেওয়া যে বি তে গেছে সেটা হচ্ছে সরণ। তো এখন এ সি বি এটা আমরা কিভাবে মেজার করব, আমরা কি জানি তোমার বৃত্তের এটা কি বৃত্তের পরিধির অর্ধেক পথ অতিক্রম করছে না, বৃত্তের পরিধি কি 2πr, তার মানে কত, এই এ সি বি হচ্ছে তোমার এ সি বি এর দূরত্ব হচ্ছে তোমার 2π × 5/2, মানে অর্ধেক পরিধি। সো এর উত্তর দাঁড়াবে হচ্ছে 5π, মানে কত, ওই 15 সামথিং। এভাবে তো করা যায়। 15.7 এই টাইপের কিছু। তো এটা হচ্ছে তোমার দূরত্ব। এখন সরণের দূরত্ব সরণের পার্থক্য কত, সরণ কত, এত রূপ না, এই জায়গায় 5 এই জায়গায় 5 10, দূরত্ব কত 10, তার মানে কি সরণ দূরত্বের মধ্যে পার্থক্য কত 5.7। ইজি ছিল, এমনি জাস্ট দেখালাম। সো মোটামুটি প্রাইমারি চ্যাপ্টার সবই শেষ। এখন আমরা শুরু করবো হচ্ছে আমাদের মানে গাণিতিক সমস্যা, যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে তোমার গতির সমীকরণ। এখান থেকে মেইনলি তোমার গতে তোমার কোশ্চেন আসা শুরু হবে। তো দেখি আমরা 3টা কেস কল্পনা করবো, দেন গতির যে আমরা সূত্রগুলো এখানে লেখা আছে এগুলো হচ্ছে আমরা ডিরাইভ করবো কিভাবে আসছে সূত্রগুলো। তো প্রথম কেস দেখি। এটা হচ্ছে সমবেগ। এখন একটা বস্তু সমবেগে যাত্রা শুরু করবে। ধরো এ থেকে একটা বস্তু বি তে গেছে, এখানে ওর বেগ ছিল মানে পুরো রাস্তা জুড়ে ওর বেগ ছিল v, সময় লাগছে t, তার মানে এখন মোট দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, s = vt না, v মানে কি প্রতি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, t মানে কি মোট সময়, দুটো গুণ করলে কি পাবো, আমি মোট দূরত্ব পাবো মিটার। মানে এটা হচ্ছে একটা ইজি কনসেপ্ট। দেন আসে হচ্ছে এখন যদি সমবেগে না চলে সমত্বরণে চলে, প্রতি মুহূর্তে বেগের পরিবর্তনের হার সমান। তো এই ক্ষেত্রে কি হবে, ধরো আমরা সূত্রটা একটা জানছি যে s = v, এটা তো জানছি। এখন লিখি, ধরো u বেগে যাত্রা শুরু করছে, v বেগে যাত্রা শেষ করছে, এর মধ্যে সময় লাগছে t আর ত্বরণ হচ্ছে a। এখন কাহিনী হচ্ছে যে আমি a t এগুলো কই বসাবো এখানে, আমি তো জানি না কিছু, কিন্তু আমাদের কাছে দুইটা বেগ আছে না, v আর u। এখন আমরা করব কি, এই দুইটার গড় বেগ v = u + v/t 2। তো এই গড় বেগকে আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি। প্রথম পয়েন্টে বেগ আর লাস্ট পয়েন্টে বেগ, এখানে যেহেতু ত্বরণ আর কমে না, মানে ত্বরণের কোনো কম বেশি হয়নি, জাস্ট বেগ বাড়তে থাকছে। যেহেতু ত্বরণ কনস্ট্যান্ট ছিল, তার মানে বলতে পারি যে পুরো রাস্তা জুড়ে এখানে বেগ আরো বাড়তে আমি একটা এভারেজ পয়েন্ট ধরতে পারবো যে এই পয়েন্টে যে বেগটা আসলো ওটা হচ্ছে না v বার, ওটা দিয়ে আমি পুরোটা ক্যালকুলেশন করতে পারবো ইজিলি। দেন কথা হচ্ছে যে আমি v ও তো জানি না, আমি u জানি, v ও তো জানি না, এখন কি করবো। তো একটু আগে আমরা যে সূত্র ডিরাইভ করছিলাম না, v = u + at, এখানে আমি বসাবো u + at/2 × t। কি হয়, দুইটা u/1 2 u, এর হচ্ছে কি হাফ at × t ইকুয়াল টু কি দাঁড়াইলো, ut + হাফ at²। অতএব s = ut + হাফ at²। ঠিক আছে, এই সূত্র চলে আসলো। মানে এখান থেকে আমাদের দুইটা সূত্র আসলো। যেহেতু আদি বেগ, এখন দেখো যখন তোমার
কনস্ট্যান্ট ভেলোসিটি দেওয়া থাকবে, সমবেগ দেওয়া থাকবে, তখন হচ্ছে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। যখন তোমার কাছে আদি বেগ ও শেষ বেগ দেওয়া আছে, মাঝখানে তাহলে ত্বরণ তো অবশ্যই আছে, যেটা আদি বেগ আর শেষ বেগ সমান না, তার মানে ত্বরণ রেখেছে এটা। যখন আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকবে, টাইমও তোমার কাছে দেওয়া আছে, তখন হচ্ছে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। এখন কথা হচ্ছে যে তোমার শেষ বেগ দেওয়া নাই, জাস্ট আদি বেগ দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে, তখন তুমি অ্যাপ্লাই করবে। অবশেষে দিন শেষে কিন্তু সব সূত্র একই। তুমি চাইলে যদি এই সূত্র না, তুমি বললা যে না আমি এই সূত্র বেশি বড় লাগতেছে, আমি অ্যাপ্লাই করবো না, এটা করো, তখন তোমার কি করবে, ভি দিয়ে হচ্ছে ওই ভি এর মান বের করবে, ইউ প্লাস এটি দিয়ে হচ্ছে ভি এর মান বের করে দেন এখানে বসাইবা। দিন শেষে তোমার এই লম্বা ক্যালকুলেশন করে লাগবে। তার মানে কি, এটা যখন তোমার সমবেগ থাকবে তখন এটা, যখন আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকবে তখন এটা, যখন আদি বেগ আর ত্বরণ দেওয়া থাকবে তখন এই সূত্র অ্যাপ্লাই করবে। তো এখন আসি সবার লাস্টে যে সূত্রটা আছে ওটার জন্য। তো আমি একটা প্রাইমারি সূত্র নিতে আগে পাইছিলাম, v = u + এর একবার ফান্ডামেন্টাল সূত্র, এটা দিয়ে হচ্ছে সব কিছু ডিরাইভ করা যায়। ওকে, v = u + at। তখন আমি উভয় পক্ষে স্কয়ার করে দিই, v² = u² + 2a ut প্লাস at²। এখন এখান থেকে আমার দেখো এই সূত্র কিন্তু টি নাই, তখন আমার টিটার বাদ দেওয়া লাগবে। কি করবো, ধরো এখান থেকে আমি 2a কমন নিলাম, ut 2a কমন নিতেছি কেন, দেখো আমার কাছে একটা সূত্র আছে তো এস, এখানে কিন্তু u² এসে বসে, v² এসে বসে, 2a আছে, এখানে 2a আছে, s লাগবে, তার মানে আমার বাকি অংশ থেকে s বানানো লাগবে। ut প্লাস, যেহেতু 2 কমন নিয়েছে হাফ হয়ে যাবে, a t²। এই পুরোটা ভ্যালু কি s না, কি হলো u² প্লাস 2as। তার মানে আমাদের যে কটা সূত্র দরকার ছিল আমরা চারটাই কিন্তু ডিরাইভ করে ফেলছি। এই চারটা সূত্র সবসময় মাথায় রাখবা, একটা থেকে আরেকটা কিভাবে যাওয়া দেখালামই, সবসময় মাথায় রাখবে জিনিসটা। তো বাকি থাকে হচ্ছে তোমার পরন্ত বস্তুর গতি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করিনি। তো এই পুরো বোর্ডটা মুছে দিলাম, পরন্ত বস্তুর গতি একবার শেষে পড়াবো। এখন জাস্ট আমি একটা ম্যাথের মাধ্যমে, তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। এখানে তোমার একটা গাড়ির সময়ের সাথে বেগের ডাটা টেবিল দেওয়া আছে। তো এখানে আমি মোট 8টা কোশ্চেন রাখছি। তো এই টাইপের এই 8টা কোশ্চেন করলে তুমি এই রিলেটেড যত ম্যাথ আছে বা গতি যে করে এই টাইপের যে কটা ম্যাথ আছে সব পেরে যাবা আশা করি, কারণ কোনো টাইপই বাদ রাখিনি। হ্যাঁ, তো কোশ্চেন সলভ করার আগে দেখি এখানে হয়েছে কি। দেখো, 0 সময় ওর বেগ ছিল 0 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ড পর ওর বেগ বাইরে হচ্ছে 8। তার মানে কি, ওর এখানে বেগ ছিল 0, এখানে হয়ে গেছে 8, তার মানে কি ওর ত্বরণ আছে। দেন দেখো আবার 2 সেকেন্ড পর ওর 8 হয়েছে, তার মানে কি সমতল। আবার 8 বাড়ছে, 2 সেকেন্ড পর আবার 8 বাড়ছে, আবার 8 বাড়ছে, 10 সেকেন্ড পর পর্যন্ত ও সমতলনে চলছে। তারপর দেখো বেগ আর বাড়ে, তার মানে কি 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত ও সম বেগে চলছে। এরপর আবার দেখো আবার বেগ বাড়া শুরু করছে 10 করে, তার মানে এখানে আবার সমতলনে শুরু হয়েছে। বাট এবারকার ত্বরণ সমান, মানে আগের বারের মতো 8 না, এবারকার 10। তাই তো আমরা বুঝছি যে প্রথমে ও সমতলনে চলছে, দেন সমবেগে চলছে, দেন আবার সমতলনে চলছে। তো প্রথম কোশ্চেনে কি চাইছে, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথম 6 সেকেন্ডে 0 সেকেন্ডে আমি বেগ জানি u, 6 সেকেন্ডে আমি শেষ বেগ জানি v। সো আমি সূত্রটা জানি না, একের জন্য আমি সূত্র জানি না, s = u + v/2 * t। টাইম কত, প্রথম 6 সেকেন্ডে না, টাইম 6, তো কত হইল, আদি বেগ 0, শুরুতে আদি বেগ 0, 6 সেকেন্ড পর তোমার শেষ বেগ কত, 24 বাই কত 2 * t 6। তার মানে কত দাঁড়ালো, 12 * 6 = 72।
72 মিটার। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের উত্তর। দেন আসি দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে কি হয়েছে, অবশ্য একই কোশ্চেন দেখো 5 সেকেন্ডে চাইছে। এখন 5 সেকেন্ডের ডাটা কি আমার কাছে এখানে আছে? নাই তো। বাট একটা জিনিস চিন্তা করো, 2 থেকে 4-এও 8 সেকেন্ডে বাড়ছে, মানে 8 মিটার পার সেকেন্ড বাড়ছে ওকে। 4 থেকে 6-ও সেম 8 মিটার পার সেকেন্ড বাড়ছে। তার মানে কি এই 0 থেকে 6 পর্যন্ত সমতরণে চলছে এবং প্রতিবার ত্বরণ সেমই ছিল। তার মানে কি পঞ্চম সেকেন্ডেও তোমার ত্বরণ সেমই ছিল। তো আমরা আগে এখন পঞ্চম সেকেন্ডের ত্বরণ বের করব, মানে বেগ কত আসলে এটা আমরা বের করতে পারবো না। তো আমরা একটা জিনিস পারি কি, যে আমরা এখানে তো 6 আমরা ষষ্ঠ সেকেন্ডে বেগ বসাইছিলাম, এখানে আমি পঞ্চম সেকেন্ডের বেগ নির্ণয় করে বসায় পারি। বাট আমার এরকম করার দরকার নেই। আমার কাছে আরেকটা সূত্র আছে না, s = ut প্লাস হাফ a t স্কয়ার। এখন u এর মান কি আমরা জানি, এটা পুরোটা 0 প্লাস হাফ এর মান কত 8 না, সরি 8 না, এর মান হচ্ছে তোমার এখানে দেখে a শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। ধরো শেষ বেগ ছিল 2, আদি সরি এটা তো সময়, শেষ বেগ ছিল 8, আদি বেগ 0 বাই কত টাইম 2 সেকেন্ড। 2 সেকেন্ড মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ত্বরণ কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বসাই 4 ইনটু কত, আর টি কত 5 না, 5 স্কয়ার 25 কত হলো, এর মতো দিবে 50 মিটার পার 50 মিটার। তার মানে কি 50 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত 50। এখন আসি 3 নম্বর ম্যাথে। তো 3 নম্বর ম্যাথে কি বলছে দেখো, 12 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। এখন তো এটা তোমরা আগে যেভাবে করছিলাম ওইভাবে করতে পারি, কিন্তু সমস্যা দেখো, প্রথম এই 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু ও সমত্বরণে চলছে, তারপর কিন্তু ও সমবেগে চলছে, মানে এই পর্যন্ত 40 পর্যন্ত মানে আস্তে আস্তে ও সমত্বরণে ছিল, দেন ও সমবেগে চলে গেছে। এই বিন্দুতে আসার পর সমবেগে গেছে, 12তম সেকেন্ড পুরোটা হচ্ছে সমবেগে কাটাইছে। তো এখন আমার জন্য কি ওর দুইটা দ্রুত নির্ণয় করা লাগবে না, একটা হচ্ছে s10 মানে সমবেগে থাকা, মানে সমত্বরণে থাকাকালীন s10 কত, আমরা যেহেতু ওই u প্লাস v বাই 2 ইন্টু t এই সূত্র অ্যাপ্লাই করি, আদি বেগ 0 প্লাস শেষ বেগ কত 40 বাই 2 ইন্টু t কত 10 কত 200 মিটার। এটা হচ্ছে তোমার ধরো এই যে এটা হচ্ছে তোমার 0 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড পর্যন্ত হচ্ছে তোমার এই 200 মিটার অতিক্রম করছে। দেন হচ্ছে 12তম সেকেন্ড এই দূরত্ব হচ্ছে তোমার সমবেগে চলছে। তো সমবেগের সূত্র কি আমরা জানি না, s = vt। তো 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড ও 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তো v = 40 আর টাইম কত 2 কত 80। মোট সরণ কত হবে, মোট এটা মান s = s10 প্লাস s12 কত 280 মিটার। 3 নম্বর শেষ। এখন আসি 4 নম্বর, নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন এটা কিন্তু এই একটু আগে আমরা যেটা করলাম এই 2 নাম্বার সিমিলার করো, তো তোমরা আগে করো, পজ করে করতে থাকো। s9 = ut প্লাস হাফ 80 স্কয়ার, u এর মান কত 0, এটা পুরোটা হচ্ছে 0 হাফ এই কোডটা আমরা বের করলাম একটু আগে, যে আগের ম্যাথের সময় বের করলাম না 4 4 আর t কত 9 স্কয়ার 162 মিটার। মানে 9তম সেকেন্ড হচ্ছে 162 মিটার দূরত্ব অতিক্রম করবে 9 সেকেন্ড আস্তে আস্তে। এখন আমাদের হ্যাঁ এগুলো সব শেষ। এখন আসলে হচ্ছে 5 নম্বর কোশ্চেন, একটু ইন্টারেস্টিং। ধরো এ থেকে এই বি পর্যন্ত, এ হচ্ছে 10তম সেকেন্ড, এ হচ্ছে 9তম সেকেন্ড, এটা হচ্ছে 8তম সেকেন্ড। আমরা এই মাত্র নির্ণয় করলাম 162 কি ছিল
এটা হচ্ছে 9 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। এখন বলছে কি নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি 8 সেকেন্ড শেষ হওয়ার পর থেকে ও এই 1 সেকেন্ডে 9 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন এটা হচ্ছে তম সেকেন্ডের একটা সূত্র আছে, এটা এই অধ্যায়ে নেই, হয়তো আরেকটা অধ্যায় আছে, বাট মানে গতির এই চ্যাপ্টারে তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু এই চ্যাপ্টারের সাথে এটা যুক্ত না। তো আমরা ম্যানুয়ালি করবো। এখন কি করবো, ইজি জিনিস, আমরা নয়টা জানি না, 8 সেকেন্ড পর্যন্ত বের করলে তো হয়ে যায়। নয়তম সেকেন্ডে 9 সেকেন্ড যত দূরত্ব অতিক্রম করছে ওখান থেকে 8 বিয়োগ করলে তো আমরা এই ডিসটেন্সটা পেয়ে যাবো। তো করি, s8 ইকুয়াল টু আদি বেগ 0, শেষ বেগ 32/2 ইন্টু টি, 8 কত 16 আর 8 128। তো এসে 8 মানে অষ্টম সেকেন্ড হচ্ছে 128 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এই মানটা কত হবে, এই ডিসটেন্সটা s-তম সেকেন্ডে s9 ইকুয়াল টু কত, s9 মাইনাস s8 ইকুয়াল টু কত হয়, দেখি 62 না কত, 24 সরি 44 মিটার। নবম সেকেন্ডে অতিক্রম দূরত্ব 44 মিটার। এখন তো বুঝছো, কোনো কনফিউশন আছে? দেন আসে হচ্ছে সম্পূর্ণ পথে অতিক্রান্ত দূরত্ব। তো এটা কি করতে হবে তোমার, দেখো প্রথমে কি 10তম সেকেন্ডে হচ্ছে সমত্বরণে চলছে, দেন সমবেগে চলছে, দেন আবার সমত্বরণে চলছে, ঠিক আছে? তার মানে কি এ থেকে বি তে যাত্রা শুরু করছে, এ থেকে 10তম সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমত্বরণে চলছে, দেন আবার কতক্ষণ 10 থেকে 14 4 সেকেন্ড হচ্ছে সমবেগে চলছে, বাকি রাস্তা যে বাকি যে 4 সেকেন্ড থাকে এটা আবার সমত্বরণে চলছে। এই ক্ষেত্রে ত্বরণ ছিল হচ্ছে তোমার 8 আর এই ক্ষেত্রে ছিল 10। তো আমরা s1 আগে নির্ণয় করি, এই পার্টটা s1 কিভাবে নির্ণয় করব, ওই সিমিলার u plus v by 2 into t, 0 10 কত 40 by 2 into 10তম সেকেন্ডে পর্যন্ত কি সময় চলছে, হ্যাঁ 10 equal to 200, এটা একটু আগে নির্ণয় করছিলাম, এটা আবার নির্ণয় করা লাগতো না। 200 s2 equal to এখানে কি সমবেগ না vt, v কত ছিল 40 ইনটু টাইম কত 4 সেকেন্ড, 160 মিটার, এখানে 200 মিটার, এটা 160 মিটার। এখন আসি s3 কি হয়েছে 14 সেকেন্ডের পর থেকে 14তম সেকেন্ডের বেগ ছিল 40, দেন 10 করে বাড়ছে, তো 18তম সেকেন্ড পর্যন্ত কি এখানে আমরা ওই আগের সূত্রটা অ্যাপ্লাই করি, এই সূত্রটা অ্যাপ্লাই করি u plus v by 2 into t। এখানে আদি বেগ কত দেখো, 14তম সেকেন্ডে আদি বেগ ছিল 40, শেষ বেগ কত 60 বাই 2, টাইম কত 14 থেকে 8, 14 থেকে 8ম সেকেন্ড কত 4 সেকেন্ড, কত হলো 50 ইনটু 4 200 মিটার। লাস্ট সেকেন্ড হচ্ছে 200 মিটার অতিক্রম করছে, মোট কত 200 থেকে 400 এই 560, মানে মোট দূরত্ব হচ্ছে এটা হচ্ছে 560 মিটার। এটাও শেষ। প্রমাণ করো যে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে। হ্যাঁ, এটা কিভাবে করবা, যে ধরো এ এটা পুরোটা করা দরকার নেই, জাস্ট একবার দেখা দিই যে প্রথমে এ নির্ণয় করবা, a1 মানে a0 থেকে a2 এর জন্য নির্ণয় করবা। তো এখানে কত ত্বরণ আসতেছে v minus u 0 by t 2 সেকেন্ড 4। সিমিলারলি আবার এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের জন্য নির্ণয় করবা a2, কত হলো 4 মাইনাস 2, সরি আবার 4 মাইনাস 2 লিখে গেলাম নিচে, 16 মাইনাস 8
4 আর 2 সেকেন্ডের মধ্যে পার্থক্য 2, আবার কত, আবার 4। এইভাবে হচ্ছে তুমি প্রথম দুইটা দেখাবা আর লাস্টেরটা দেখাবা, প্রথম তিনটা দেখাও, মোট 4টা দেখাবা, আর লাস্টের হচ্ছে এই দুইটা, এই যে লাস্টের এটা, এই মোট 4টা দেখাও, হয় 4টে। যদি এর বেশি থাকে, অনেক বেশি, তো ধরো যে তোমার এই সমবেগ সমতরণ এই পর্যন্ত চলছে, তো সবগুলো করার দরকার নেই, প্রথম 3টা করবা, দেন লাস্টের একটা করবা। এইভাবে দেখা দিবা যে সব সময় তোমার ত্বরণ আসতেছে 4, তার মানে হচ্ছে সমতরণে চলতেছে। অসুবিধার জন্য দুঃখিত, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তাই একটু সমস্যা হয়েছে। যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম সেখান থেকে এখন শুরু করতেছিলাম। তো আমাদের লাস্ট কোশ্চেনটা কি ছিল, যে এই যে ডাটাটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমার গ্রাফের সাহায্যে ঢাল নির্ণয় করা লাগবে। তো চলো ঢাল নির্ণয় করি। তো এখানে দেখো আমি x অক্ষ বরাবর নিচ্ছি হচ্ছে সময়, আর y অক্ষ বরাবর হচ্ছে বেগ। তোমাদের মধ্যে হচ্ছে অনেকের গ্যাঞ্জাম লেগে যায় যে আমি কোনটা x অক্ষ বরাবর নিব আর কোনটা y অক্ষ বরাবর নিব। দেখো আমরা v এর সূত্র কি করছিলাম, v u + at। এখানে দেখো v হচ্ছে এমন একটা ফাংশন যেটা t এর উপর নির্ভরশীল। ধরো তোমার আদিবেগ একটা ভ্যালু দেওয়া আছে, শূন্য হইতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর মানও কিন্তু কনস্ট্যান্ট। ধরে নিলাম যে সমতরণে চলতেছে কনস্ট্যান্ট, তো ভ্যারি কি করতেছে, শুধু t না। তো যখন তোমার একটা ফাংশন তোমার অপর একটা যে ভ্যারিয়েবল উপর ডিপেন্ড করে, যেমন এখানে হচ্ছে ফাংশন হচ্ছে তোমার v, vটা কার কোন ভ্যারিয়েবল উপর ডিপেন্ড করতেছে, t এর উপর। তো ভ্যারিয়েবলটা থাকবে হচ্ছে তোমার x অক্ষ বরাবর, আর ফাংশনটা থাকবে হচ্ছে তোমার y অক্ষ বরাবর। তো দেখো কি কি আছে পয়েন্টগুলো নিয়ে আমরা আগে, যখন সময় 0 ছিল তো বেগ 0, যখন সময় 2 হয় তখন হচ্ছে হলো বেগ 8, তার মানে অলমোস্ট এই পয়েন্টে। যখন 4 ছিল 16, প্রায় এই 6 এর ক্ষেত্রে 24, 8 এর ক্ষেত্রে 32, 10 এর ক্ষেত্রে 40, দেন 12 আর 14 এর ক্ষেত্রে 40ই ছিল বেগ। দেন আবার 16 তে এসে আবার বেগ বাড়ছে, কত হচ্ছে 50, 18 তে হয়ে গেছে 60। তো এখন আমি পয়েন্টগুলো মিলাই দিই। তো তোমাকে এখন বলতে হচ্ছে ঢাল নির্ণয় করতে। তো ঢাল কি জিনিস, আমরা সরলের স্থানাঙ্ক জ্যামিতিতে বলছি যে ঢাল ইকুয়াল টু কুটিদর অন্তর বাই ভুজদর অন্তর। তো ঢাল দ্বারা আসলে বুঝায় কি, ঢালের মানে হচ্ছে তোমার যেই লেখচিত্র তুমি অঙ্কন করছো সেটা তোমার x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে হচ্ছে তোমার x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্ট, মানে ট্যান থিটা, এটা হচ্ছে তোমার ঢাল। এখন যদি আমি এখান থেকে একটা পোর্শন কেটে নিই, দেখো তো এখানে থিটার মান আর এই থিটার মান সমান না, দেখো সম্পূরক কোণ। দেখো এটা আমি কেটে নিলাম। তো এখানে কি এই যে থিটা আর এটা থিটা সমান সমান না, তার মানে কত, দেখো এই কোটিদর অন্তরটা কত, এখানে কতর জন্য মান দিছিলাম, এখানে ছিল হচ্ছে তোমার 24 আর এখানে ছিল 32। 24 আর 32 বাদ দিলে কতটা 8, আর এখানে কত, এটা ছিল হচ্ছে তোমার 2। এখন তাহলে তুমি এই ঢাল নির্ণয় করো, যে কোনো দুইটা বিন্দু না, তুমি চাইলে এই দুইটা বিন্দু নিতে পারতে, যেহেতু এখানে সব সমবেগে চলছে, মানে সমতরণে চলছে, তখন তুমি এই দুইটা বেগ নিতে পারবা। নাও যে ধরো তোমার 10 সেকেন্ডে কত ছিল 40,
শূন্য সেকেন্ড কত ছিল 0। নিচে হচ্ছে তোমার বুঝদার অন্তর বের করো 10 মাইনাস 0 কত হয় 4। এটা হচ্ছে তোমার ঢাল। যদি তোমাকে ঢাল নির্ণয় করতে বলো তাহলে তুমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে ভ্যালুটা নিবে। তোমাকে বলে না যে এই ঢালটা নির্ণয় করতে। যখন প্রাইমারি লেভেল শুধু ঢালের কথা বলবে তখন হচ্ছে তুমি একবার শুরুর দিকে যে কোনটা তৈরি করো ওইটা নির্ণয় করবা। আর যদি তোমাকে বলে দেয় যে এখানে দেখো এই লাস্টে প্রথমত তোমার এটা সমতরণে চলছে 40 পর্যন্ত, দেন আবার তখন সমবেগে চলছে, দেন আবার সমতরণে চলছে। তোমাকে যদি বলে যে দ্বিতীয় সমতরণের ক্ষেত্রে তুমি ঢাল নির্ণয় করো তখন হচ্ছে এটা নির্ণয় করো। এটা নির্ণয় করলে কত আসে দেখো, এখানে তোমার পরিধেয় অন্তর কত, এটা কত 60 আর এটা 50। বুঝতে পারো তো কত 18 মাইনাস 14 10/4 2.5। এটা হচ্ছে এই ক্ষেত্রে। আর যদি তোমার শুধু ঢালের কথা বলো তখন তুমি এটা নির্ণয় করবে, এটা আসে 4। আর এখানে তো ঢাল নাই, তোমার পরিধেয় যে x অক্ষের সাপেক্ষে y অক্ষের কোনো পরিবর্তনই হয় না, এখানে ঢাল নাই 0টা। আর এখান থেকে তুমি আরেকটা জিনিস নির্ণয় করতে পারো যে যদি তোমাকে বলে যে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই লেখচিত্রটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন তুমি জাস্ট ওই থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল টু কত পাইছো তুমি 4 না, tan ইনভার্স 4 করে দিবা। এটা ক্যালকুলেটর চাপলে হয়ে যাবে। tan ইনভার্স 4 আর 75.9, থিটা হচ্ছে 75.9। তো এই ম্যাথটা শেষ। এখন আমরা আরেকটা ম্যাথ করব, অন্য একটা টাইপের, ওই টাইপটাও কভার করে দেব। এই লেখচিত্র থেকে যত ধরনের ম্যাথ আসা যায় সবই ওই একটা ম্যাথে দেখা দিয়েছে যে আগে একটু আগে যে 7টা ম্যাথ দেখালাম না, ওই টাইপের মধ্যে বাইরে আসবে না। আচ্ছা, এই প্রবলেমটা একটু পড়ো, পজ করে তুলে নাও প্রবলেমটাকে, তারপর পড়ি। আচ্ছা দেখো ভাই কি বলছে, একটি বাস চিত্র কি বি পয়েন্টে একটা বাস আছে, বি পয়েন্টে একটি বাস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। যেহেতু এখানে আদিবেগ বলে দেওয়া নাই, তার মানে আদিবেগ কত 0, ত্বরণ কত 4। 10 মিটার পিছনে থেকে একজন লোক 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করলো। 10 মিটার পিছনে ধরো এ, এখানে একটা লোক আছে, ও হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে যাত্রা শুরু করলো। এখন এক নম্বর কোশ্চেনে কি বলছে আগে দেখো, লোকটি কতক্ষণ পর বাসটি ধরতে পারবে। আচ্ছা দেখো যে বাসটা 4 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করলো, একটু পরে কিন্তু ওর বেগ বাড়তেই থাকবে সময় সাপেক্ষে, কিন্তু ওর বেগ কিন্তু সেমই থাকবে। তো একটা নির্দিষ্ট সময় পর ধরো সি বিন্দুতে ওরা মিলিত হবে, মানে দুজনে একই দূরত্ব অতিক্রম করবে। ও এখান থেকে এসি পর্যন্ত আসবে, ও বিসি পর্যন্ত আসবে, এই পয়েন্টে এসে কিন্তু ও বাস ধরতে পারবে। কিন্তু এরপর কিন্তু ও কিন্তু সমবেগে চলবে, ওর বেগ কিন্তু বাড়তেই থাকতেছে। এরপর হবে কি, বাসের বেগ এতই বেড়ে যাবে, ও সামনে চলে যাবে, আর ওর বেগ আর বাড়তেছে না, ও কিন্তু আর ধরতে পারবে না, সুযোগ কিন্তু একবারই আসবে। কিন্তু এই ম্যাথে একটু ঘাবলা আছে, আমরা উত্তরটা করলে বুঝতে পারবো কি আসে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা বাসের ক্ষেত্রে চিন্তা করি। বাসকে বি থেকে সি পর্যন্ত যেতে হবে। তো বিসি ইকুয়াল টু কত, বিসি হচ্ছে তো ধরো সরণ, এস ইকুয়াল টু না, এটা হচ্ছে বাসের ক্ষেত্রে এস বি, এটা হচ্ছে সরণ বিসি। তো সূত্র কি হবে, সরণের সূত্র কি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু আদিবেগ শূন্য তার মানে এটা শূন্য, তার মানে বিসি ইকুয়াল টু কি হাফ এ টি স্কয়ার। এখন আসি লোকের ক্ষেত্রে। কি, ও সমবেগে চলতেছে, আর এসি দূরত্ব অতিক্রম করার জন্য ও একটা সূত্র আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি।
ঠিক আছে, আমরা দুইটা সূত্র পেলাম, 1 2। এখন এই যে এবি এর মানকে আমরা জানি না, আমাকে বললো না যে 10 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে, তার মানে কি বাসের 10 মিটার পিছন থেকে লোক যাত্রা শুরু করছে, তার মানে এবি ইকুয়াল টু কি 10 মিটার। তো এখান থেকে আমরা লিখতে পারবো নাকি যে AC ইকুয়াল টু AB প্লাস BC। ঠিক আছে, তো AC ইকুয়াল টু আমি কি পাই 12t VT, V এর মান কত 12, এখানে বসা দাও। AB ইকুয়াল টু কত দেওয়া আছে 10, BC ইকুয়াল টু কত এই যে এখানে বের করলাম, BC ইকুয়াল টু হাফ, এর মান কত 4 ইনটু টি স্কয়ার। তো সমীকরণ কি দাঁড়াচ্ছে তোমার 12t ইকুয়াল টু 10 প্লাস 2 ইনটু টি স্কয়ার, এই সমীকরণ পাইছি। এখন যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা অবশ্যই এখানে দুইটা ভ্যালু পাবো। তো ভ্যালুটা আমরা কত পাবো দেখি। এটা হচ্ছে তুমি ভাইঙ্গা করতে পারো, চাইলে ক্যালকুলেটর করে ফেলো, এগুলো করার সব দরকার হয় না, ক্যালকুলেটর করলেই ভালো। এক আর 5 t ইকুয়াল টু 1 আর 5। আমি তুমি বলতে পারো এখানে দুইটা উত্তর আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ উত্তর কিন্তু সলিউশন কিন্তু দুইটাই আসবে। তো এই ক্ষেত্রে আসলে ঘটনাটা ঘটতেছে কি দেখো, যখন t ইকুয়াল টু 1 তখন কি হতেছে দেখো, AC ইকুয়াল টু VT, t ইকুয়াল টু 1 তখন হচ্ছে ও 1 সেকেন্ডে লোকটা 12 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। যখন t ইকুয়াল টু 1 তখন আমরা বাসের ক্ষেত্রে যদি সূত্রতে বসাই, এখানে যদি 1 বসাই কত আসে 1, এর মান কত 4, 1 স্কয়ার কি হলো, হ্যাঁ। তো এটার মান আসে হচ্ছে এর মান কত 4, 4/2 2, t স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে এখানে আসবে 4। তার মানে এই যে a আর এই যে c, 1 সেকেন্ড হচ্ছে এই লোকটা a থেকে c তে আসছে হচ্ছে 12 মিটার, গাড়িটা হচ্ছে তোমার লোকের থেকে কত, এই লোক থেকে 10 মিটার আগে ছিল, এটা হচ্ছে 10, ওই 1 সেকেন্ড হচ্ছে 2 মিটার পথ অতিক্রম করছে, মোট 12। তার মানে 1 সেকেন্ড যখন সময় তখন হচ্ছে একবার সুযোগ পাচ্ছে বাসটাকে ধরার। তো এখানে কিন্তু আসলে আমি যেটা প্রথমে বলছিলাম যে বাসের বেগ তো পরে বাইরে বেড়ে যাবে, তখন তো আর ধরতে পারবে না, কিন্তু এখানে আবার দ্বিতীয়বার আরেকটা অ্যান্সার কিভাবে আসতেছে দেখো। ধরো এটা 1 সেকেন্ডের ক্ষেত্রে এখানে তোমার লোকটা হচ্ছে 12 মিটার পথ অতিক্রম করছে আর বাসটা হচ্ছে 2 মিটার পথ অতিক্রম করছে। তো ও যেহেতু সমতলে চলতেছিল, বাসের কিন্তু বেগ বাড়তেছে। এই পয়েন্টের v কত, v ইকুয়াল টু u প্লাস at, u আদি বেগ কত 0, a ইকুয়াল টু কত 2, a ইকুয়াল টু 4 আর t ইকুয়াল টু কত, t 1 ছিল 1 সেকেন্ডে ও কত, আর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখনো কিন্তু লোকের বেগ কিন্তু 12 মিটার পার সেকেন্ড আছে। তার মানে এখানে ঘটবে কি, লোকটা একবার সুযোগ পাবে, সুযোগ পায়া ও সামনে চলে যাবে, আর বেগ বাড়তেছে। এখানে কিন্তু জিনিসটা এরকম না যে আমরা চিন্তা করতেছি যে মানুষ সুযোগ পাইছে লাভ দিয়ে উঠে গেল, মানে আমরা কি করি, আমরা বাস দৌড়াচ্ছি, দৌড়াতে এই যে বাসের সামনে এসে আমরা লাভ দিয়ে বাসে উঠে গেলাম। এখানে কি হয়েছে, লোকটা ভাবলো যে আমার বেগ তো অনেক বেশি, আমি বাসের আগে চলে যেতেছি, ও বাসের আগে যেতেই আছে। যখন t ইকুয়াল টু 5 হবে তখন এরকম একটা সিচুয়েশন আসবে, যেমন t ইকুয়াল টু 5 এ কত, আর বেগ কত 12 না, তো s ইকুয়াল টু vt, ও যখন 60 মিটারে যাবে, মানে ওর যাত্রা শুরু হয়েছিল a থেকে, ও যখন 60 মিটারে যাবে তখন বাস কি করবে, বাস যাত্রা শুরু করছিল কত 10 মিটার পিছন থেকে না, ও এই 5 সেকেন্ডে আবার এই 60 পর্যন্ত চলে আসবে। তো দ্বিতীয়বার আরেকবার একটা সুযোগ আসবে যে লোকটা বাসকে ধরতে পারবে। এতক্ষণ কিন্তু লোকটা বাসের আগে ছিল, এখন আবার বাস ওকে ধরে ফেলছে, মানে বাস আর লোক এক পয়েন্টে চলে আসছে। তার মানে মোট আমার কাছে দুইটা সুযোগ আসতেছে যে দুইবার বাসকে ধরতে হবে। তো এরপর কিন্তু সুযোগ আসবে না, কারণ দেখো যখন তোমার t ইকুয়াল টু 5 তখন হচ্ছে বাসের বেগ কত, u প্লাস at, মানে কত, v এর মান 0, a ইকুয়াল টু 4 আর t ইকুয়াল টু কত 5, 20। তার মানে
বাসের বেগ 20 মিটার পার সেকেন্ড, লোকের বেগ কিন্তু এখানেও তোমার 12 মিটার পার সেকেন্ড। এখানে হয়েছিল কি, এখানে বাসের বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড আর লোকের বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। তো লোক একবার ওকে বাসকে ওভারটেক করে চলে গেছে, বাস আবার 4 সেকেন্ড পর মানে মোট 5ম সেকেন্ডে আবার বাস আর লোক এক জায়গায় মিলিত হয়েছে। ধরো এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে লোক, তো 1 সেকেন্ড পর হবে কি, বাস যত দূরত্ব অতিক্রম করছে 1 সেকেন্ডে আমার লোকটা সেম দূরত্ব অতিক্রম করে ফেলছে। কিন্তু এই পয়েন্টে এসে তোমার বাসের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, কারণ ও সমতরণে শুরু করছে 1 সেকেন্ড হয়েছে মাত্র। আর এখানে হচ্ছে ও সমবেগে চলতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, ওর বেগ বেশি। লোকটা আবার জিদ দেখা তোমার আগে আগে চলে গেল। ধরো তোমার ওই 5ম সেকেন্ড ও 60 মিটার পর্যন্ত অতিক্রম করবে, ততক্ষণ আবার বাসটা হচ্ছে আবার সমান সমান দূরত্বে এসে পড়বে। তো এবার কি হচ্ছে, বাসের বেগ হয়ে গেছে 20, লোকটা তো সমবেগে চলতেছে। ও যদি এবার বাস মিস করে আর কখনো জীবন বাস ধরতে হবে না, যদি ও নিজের বেগ না বাড়ায়। বুঝছো? চলো 2 নাম্বারটা শুরু করি। তো 2 নাম্বারটা কি বলছে, সর্বোচ্চ কত দূরে থেকে যাত্রা শুরু করলে সে বাস ধরতে পারবে। তো এখানে আসলে প্রথমে ঘটনা কি ঘটছিল দেখো, বাস হচ্ছে এখানে ধরো বি পয়েন্টে বাসটা আছে, আর আদি বেগ হচ্ছে 0 আর ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরো যে কোনো সি বিন্দুতে যে আমরা মিলিত হবে। এখন আমরা প্রথম কেসে কি দেখলাম, যে বাসটা বি বিন্দুতে ছিল, লোকটা তার থেকে 10 মিটার দূরে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। এখন এটা তো 10 বাদে 8 9 12 20 30 কত কিছু হইতে পারতো দূরত্বটা। এখন আমার কোশ্চেন হচ্ছে যে সর্বোচ্চ কত দূরে থেকে যাত্রা শুরু করলো ও ন্যূনতম একবার হলো তোমার বাস থেকে ধরতে পারবে। আমরা আগেরবার কিন্তু দেখছি আমরা 2বার বাস থেকে ধরার সুযোগ পাইছি। এখানে আমি কথা হচ্ছে সর্বোচ্চ যখন কথাটা বলছে তার মানে ন্যূনতম একবার বাসকে ধরতে পারলে হয়েছে। তো ধরে নিলাম যে ও এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে আর এই ডিসটেন্স হচ্ছে x, এখানে দ্বারা আছে। ঠিক আছে, তো ভিডিও কি চলতেছে? হ্যাঁ ঠিক আছে। তো একটু আগে আমরা যে সূত্র অ্যাপ্লাই করছিলাম ওটাই করি আগে। AC ইকুয়াল টু কি ছিল, AB প্লাস BC। AC তো AC ইকুয়াল টু ও কত, v বেগে গতিশীল না 12 মিটার পার সেকেন্ড বেগে। ধরো t সময় পর হচ্ছে ওরা বাসটাকে ধরো, মানে বাস আর মানুষ একসাথে মিলিত হবে t সময় পর। তো এখানে হচ্ছে তো তোমার 12t ইকুয়াল টু AB, AB মান কত x প্লাস কত আদি বেগ যেহেতু 0, এখানে হচ্ছে হাফ BC ইকুয়াল টু কত, হাফ a t স্কয়ার, এর মান কত 4 না। তো মোটামুটি কি দাঁড়ালো 2p স্কয়ার, এই 12 কে হচ্ছে পাশে নিয়ে গেলাম, 12t প্লাস x ইকুয়াল টু 0। একটা সমীকরণ দাঁড়ায় গেল না। তো আমরা ম্যাথমেটিক্সে এই জিনিসটা পড়ছি না, যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি হয়, এই টাইপের সমীকরণ আমরা সমাধান কি পেতাম, x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখন একটা জিনিস জেনে রাখো, যে এই যে রুট ওভারের ভেতরে যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমরা যে b স্কয়ার মাইনাস 4ac, এই জিনিসটাকে আমরা বলি নিশ্চালক। নিশ্চালক বলার কারণ কি, তোমার এই x এর ভ্যালুটা কি বাস্তব সংখ্যা হবে নাকি জটিল সংখ্যা হবে, এটা নির্ধারণ করা হচ্ছে এই জিনিসটা। কারণ আমরা জানি ওর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, রুট ওভার ভিতরে যদি একটা নেগেটিভ ভ্যালু থাকে, এটা কি জটিল সংখ্যা হয়ে যায়। জটিল সংখ্যা তোমরা সংখ্যা তোমাদের মধ্যে তেমন একটা ধারণা নাই, ইন্টারভ্যাল আরো ভালোভাবে জানবা। এটাকে i দ্বারা প্রকাশ করে, রুট ওভার মাইনাস 1 ইকুয়াল টু i। তার মানে কি এটা একটা, মানে এই সলিউশনটা কখনো বাস্তবে এক্সিস্ট করতে পারে না, এটা অন্য একটা ডাইমেনশনে এক্সিস্ট করে। এটা তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবে যখন ইন্টারভ্যাল। তারপর ধরে রাখো যে কোনো বাস্তব ভ্যালু যদি আমরা অ্যান্সার চাই, আমাকে এই b স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটার মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে বা 0 সমান হইতে হবে। 0 হলো এই পুরো টার্ম 0 হইতে হবে, মাইনাস b
বাই 2a এই পোরশনটা থাকতেছে। তার মানে 0 অথবা 0 বড় হইলে আমি শুধু বাস্তব ভ্যালু পাবো, বাস্তব। তো এখন আমরা এই জিনিসটা এই t এর মানটা ওয়েট, এখানে কিন্তু এই x আর x কিন্তু সমান না। এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে t, x যেমন এখানে ভ্যারিয়েবল, এখানে t, আর এই x হচ্ছে আমাদের এখানে c কনস্ট্যান্ট। কারণ কি দেখো, এখানে হচ্ছে সর্বোচ্চ কত দূরে থেকে যাত্রা শুরু করলে একটা দূরত্ব, সর্বোচ্চ দূরত্বতে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, ভ্যারি তো করবে না। তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট, আমরা মানে এটা যেই ভ্যালুটাই পাবো আমি, ধরো 10 20 50 যা পাই ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, b ইকুয়াল টু হচ্ছে -12, এখানে প্লাস ছিল না, তার মানে এখানে সূত্রের সাথে যদি আমি তুলনা করি তাহলে এটা হচ্ছে -12, b ইকুয়াল টু -12, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -12, আর c ইকুয়াল টু হচ্ছে x। তো আমরা এখন লিখি যে t ইকুয়াল টু মাইনাস b, আর এখানে সূত্রে মাইনাস, আর এখানে হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে -12 মানে 12 প্লাস মাইনাস রুট ওভার -12 কে যদি আমরা স্কয়ার করি কিন্তু মাইনাস সরে যায়, তার মানে আমি এখন শুধু ডিরেক্ট লিখি 144 4ac, c এর মান কত x বাই কত 2a, 2 ইনটু a এর মান কত 2। এখন আমার কাজ কি দিয়া, আমার কাজ হচ্ছে এই ভ্যালুটা দিয়া নিশ্চয় করে নিও, কারণ আমার বের করতে হবে x এর মান কত, 144 মাইনাস 8x। এখন দেখো আমি কি বলবো যে নিশ্চয়কের ভ্যালু অবশ্যই শূন্যের সমান বা শূন্যর বড় হতে হবে, নাহলে আমরা ওই বাস্তব সংখ্যা পাবো না, আমরা তখন নাহলে আমরা ইমাজিনারি জগতে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা দরকার, তার মানে আমাদের এই কন্ডিশনটা ফলো করতে হবে। তো আমরা এই কন্ডিশনটা ধরেই বাকি অঙ্ক করতে হবে। এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, কত হয় 144 greater than 12 8x, তাহলে x ইকুয়াল টু কত, সরি x ইকুয়াল টু হবে না এখানে, x এর দিকে এটা ছিল না, লেস দেন ছিল না, x লেস দেন ইকুয়াল 8 কে 144 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় 18 মিটার। তার মানে কি x এর ভ্যালু সর্বোচ্চ 18 মিটার হতে পারবে। এখানে কি x এর ভ্যালু লেস দেন ইকুয়াল 18, মানে যদি আমার বাস্কেট ধরতে হয় আমার অবশ্যই x এর ভ্যালু 18 কম রাখা লাগবে অথবা 18 রাখা হবে, ম্যাক্সিমাম 18 উপরে আমি যেতে পারবো না। তাহলে উত্তর কত, এটা উত্তর 18। বুঝতে পারছো জিনিসটা? এই নিশ্চয় জিনিসটা কনসেপ্ট একটু মাথায় রাখবা, এই টাইপের ম্যাথ সচরাচর আসে না, যদি একটু কমপ্লেক্স যদি আসে তাহলে আমি এই জিনিসটা দেখা দিলাম। এই যে b² - 4ac, এটা হচ্ছে অলওয়েজ বাস্তব সংখ্যার জন্য শূন্যর চেয়ে বড় হতে হবে। এখন কি বলছে দেখো, লোকটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলে কতক্ষণ পর এবং কোথায় বাসটি ধরতে হবে। সবকিছু একই আছে, আগে হচ্ছে তোমার লোকটা সমবেগে দৌড় দিছিল, এখন হচ্ছে স্থির অবস্থান থেকে একটা ত্বরণ নিয়ে দৌড় দিবে, সমত্বরণে দৌড় দিবে। বিষয়টা কি হবে, ধরো এই লোকটা এখানে দাঁড়া আছে এই বিন্দুতে, ওই 10 মিটারটা হচ্ছে এখনো তোমার স্থির, মানে 10 মিটার দূরে আছে। এখানে তো উল্লেখ করে নেই যে স্থির অবস্থান থেকে ত্বরণ যাত্রা শুরু করলে কতক্ষণ পর, এই 10 মিটার হবে, এখানে 10 মিটার পেছন থেকে হবে। বি বিন্দুতে হচ্ছে বাসটা আছে, আর আদি বেগ এখানে কত 0, a ইকুয়াল টু কত 2, এখানে আদি বেগ কত 0, a ইকুয়াল টু 4। ধরো সি বিন্দুতে যারা মিলিত হবে, a আর b এর মান হচ্ছে 10। তো আবার সেম সূত্র, AC ইকুয়াল টু কত AB প্লাস BC। তো এই ক্ষেত্রে এখন আদি বেগ 0 ও সমতলনে আছে, সূত্র চেঞ্জ হতে পারে, আগে তোমরা VT সূত্র অ্যাপ্লাই করতাম, এখন কি হবে হাফ a কত 2t স্কয়ার ইকুয়াল টু কত AB এর মান কত 10 প্লাস কত BC কি ওই সেম আগের মতো হাফ a t স্কয়ার। এখানে কত দাঁড়াইলো, এখানে কত 2t আর এখানে হচ্ছে 2t স্কয়ার, তার মানে t
টি স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0। সো 10 ওয়েট কি বললাম আমি, এখানে তো 1 টি স্কোয়ার, এখানে তো 2 টি স্কোয়ার। আচ্ছা নেগেটিভ আসলে তো ভ্যালু কি আমি ঠিক নিছি? 2 মিটার পর যাত্রা শুরু করলে ভাসি কখন ন্যূনতম কোথায় ধরতে হবে? চাইছে আমি একটু পিছিয়ে থেকে দেখি টেস্ট পেপারের ম্যাথটা কি ছিল। আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা জিনিস তুলি নাই যে এই 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে তোমার বাসটা সমতলে চলবে না, বাস হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে, সমবেগে। তার মানে কি এখানে তোমার v ইকুয়াল টু কত 4 মিটার পার সেকেন্ড। তো এখানে তো এই সূত্র অ্যাপ্লাই হবে না, এখানে bc ইকুয়াল টু কত হবে, সমবেগ যেহেতু vt এর সূত্র 4t। তার মানে কত t স্কয়ার মাইনাস 4t মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা একটু আগে যে সূত্র দিলাম ওই সূত্র দিয়ে বের করতে হবে। সবচেয়ে বেস্ট হবে তোমার ক্যালকুলেটর ইউজ করলে। স্কয়ার आंसर আসে 5 আর 5.7 শুধু 5.7 টি ইকুয়ালটা হচ্ছে 5.7 আর এটা হচ্ছে তোমার -1.74। তো যেহেতু টি এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, উত্তর হচ্ছে 5.7। কতক্ষণ পর 5.7 সেকেন্ড পর কোথায় বাসটি এবং বাসটি কোথায় বাসটি ধরতে পারবে এখন আমার বের করা লাগবে কত দূরে। টি এর মান আমি পেয়ে গেছি, ভি টি এর সূত্র বসায় দাও, ভি ইকুয়াল টু কত 4, এখানে হচ্ছে কত তাহলে সি বিন্দু মিলে হবে না, বি সি ইকুয়াল টু কত, বি সি ইকুয়াল টু 4 ইনটু 5.7 কত 22.8 মিটার। এত দূর পর হচ্ছে ও বাসটা ধরতে পারবে। তো তোমার শুরুর দিকে আমি কয়টা টপিক, মোট 8টা টপিক পড়ানো শুরু করছিলাম। তো গতির সমীকরণ পর্যন্ত হচ্ছে এইগুলো পড়াইছি। তো এই কয়টা টাইপ থেকে মেইনলি ম্যাথ আসে, তো সবগুলো দেখছি যে ম্যাথের ভ্যারিয়েশন যে পর্যন্ত আনা যায় সবগুলো ট্রাই করছি। এখন বাকি থাকে হচ্ছে তোমার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে পরন্ত বস্তু। তো পরন্ত বস্তুর জন্য হচ্ছে একেবারে আলাদা একটা ভিডিও করব। এটা আপাতত শেষ, এই টপিকটা শেষ করে নেক্সট ভিডিওতে আমি পরন্ত বস্তুটা পড়াবো, ওটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। আল্লাহ হাফেজ।